একটা মাত্র টপিক থেকে দেখো কতগুলো প্রশ্ন পাচ্ছি। ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসবে, কিন্তু সেই টপিক থেকেই কিন্তু আসবে। তো এই তিনটে যদি চক্র ভালোভাবে মুখস্থ করে রাখো, তোমরা কিন্তু 4 মার্কসেরটা পুরোপুরি কমন একদম পেয়ে যাবে। তো টপিকগুলো অবশ্যই ভালো করে পড়লে কিন্তু 3 মার্কস, 4 মার্কস, 5 মার্কসের সমস্ত কোশ্চেন কিন্তু তোমরা খুব ভালোভাবে পারবে। তাহলে দেখো ছোট্ট ছোট্ট 1 নম্বরের কোশ্চেন, কিন্তু এই কনসেপ্টটা আমার জানা না থাকলে কিন্তু আমি লিখতে পারতাম না। তো এইখানে ক্রিয়া বিভবের এই কনসেপ্টটা কিন্তু থাকা অবশ্যই দরকার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসওই বাংলা। আমি তোমাদের বর্ণালী ম্যাম চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা সেশন নিয়ে। তোমরা হয়তো মনে করবে ম্যাম ক্লাস 12-দেরই ক্লাস দিয়ে যাচ্ছেন, আমাদের 11রা আমরা কি করব। তো তোমাদের ক্লাস 11-এর সমস্ত সিলেবাস তো অলরেডি ডান, সমস্তটা কিন্তু তোমাদের করিয়ে দেওয়া হয়ে গেছে। এরপর তোমরা অনেকেই বলছো ম্যাম ম্যারাথন নিয়ে আসুন। তো ম্যারাথন আনার আগে আমরা ঠিক করেছি যে কোশ্চেন ব্যাংক থেকে বেশ কিছু পেজ, মডেল পেজ তোমাদের করিয়ে দেওয়া। তো আজকে কিন্তু কোশ্চেন ব্যাংকেরই প্রথম যে মডেল সেটটা রয়েছে সেই সেটটা আমরা কমপ্লিট আলোচনা করব। তো এরকম বেশ কয়েকটা সেট তো আসবে, আর এখানে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে ম্যারাথনে তোমরা কারা কারা সাপোর্ট করছো, তোমরা কারা কারা ক্লাস 11-এর কমপ্লিট আলট্রা ম্যারাথন চাও। তো অবশ্যই তোমরা এটা কমেন্ট করে জানাবে। তোমাদের জন্য অবশ্যই সমস্তটাই আসবে, যেহেতু তোমরা এসওই বাংলাতে যারা যারা দেখছো প্রথম থেকেই দেখছো, সমস্ত কিছু কিন্তু আমরা প্রোভাইড করে এসেছি। তো তোমাদের কথাও কিন্তু আমরা ভুলবো না। তো চলো আজকে যেটা আমরা স্টার্ট করতে চলেছি সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংকের প্রথম যে মডেল সেটটা রয়েছে তার প্রত্যেকটা কোশ্চেনে আমরা ফুল ডিসকাশন করব। তো দেখে নাও প্রথম যে কোশ্চেন রয়েছে, এখানে তোমাদের কোশ্চেন সেট তো তোমরা জানোই যে প্রথমে তোমাদের 2 মার্কসের কিছু কোশ্চেন থাকবে, নেক্সট তোমাদের 3 মার্কসের কিছু কোশ্চেন থাকবে, আর থাকবে একটা 4 মার্কসের, একটা 5 মার্কসের কোশ্চেন। তো সেই কমপ্লিট সেটটাই কিন্তু আজকে আমরা ডিসকাস করতে চলেছি। তাহলে প্রথম যে প্রশ্নটা রয়েছে এক সেকেন্ড, চলো প্রথম যে কোশ্চেনটা রয়েছে একটু দেখে নেব। কি বলছে, কোন ধরনের উদ্ভিদের ক্ষেত্রে C4 চক্র দেখা যায় না। ঠিক আছে, প্রশ্ন কিন্তু ভালো করে পড়বে, এই যে লাস্টের নাটা অনেকে স্কিপ করে যায়। বলেছে কোন ধরনের উদ্ভিদের ক্ষেত্রে C4 দেখা যাবে না। C4 কাদের ক্ষেত্রে দেখা যায় না? যেসব C3 উদ্ভিদগুলো রয়েছে, যাদের মধ্যে প্রথমেই C3 চক্র হয়ে যাচ্ছে, তাহলে তাদের ক্ষেত্রে আর প্রথম যে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হওয়ার কথা সেটা হয় না। কারণ C3 চক্রে কি হচ্ছে, নর্মালি তোমার যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছিল সেই কার্বন ডাইঅক্সাইড রুবিস্কো এনজাইমের মাধ্যমে কি হচ্ছে, RUBPর সাথে যুক্ত হয়ে প্রথমেই 3PGA বা 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করছে, তাই তো? তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রথম যে উৎপাদিত যৌগ সেটা 3 কার্বন বিশিষ্ট, মানে 3 কার্বন বিশিষ্ট যৌগ উৎপন্ন হচ্ছে। কিন্তু এখানে আমাকে বলেছে C4। তাহলে C4 তাদের মধ্যেই হয় যেখানে বাতাসের কার্বন ডাইঅক্সাইড ঢুকে প্রথমেই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড বানায়। তাহলে C3 উদ্ভিদের ক্ষেত্রে তো আমরা এরকমটা দেখতে পাচ্ছি না। তাহলে এটার আনসার আমাদের কি হয়ে যাবে? এটার আনসার আমাদের হয়ে যাচ্ছে C3 উদ্ভিদে। কোন ধরনের উদ্ভিদে বলেছে? C3 উদ্ভিদে C4 চক্র দেখতে পাওয়া যায়। নেক্সট কোশ্চেন বলছে এর সাথেই, এটা 1+1 1 নম্বরের কোশ্চেন এগুলো। পূর্তিবিন্দু বা কম্পেনসেশন পয়েন্ট কাকে বলে? পূর্তিবিন্দু কাকে বলা হয়? দেখে নাও এই কোশ্চেনের আনসারটা। আমরা দুটো প্রসেস তো পড়েছি, প্রথম যে দুটো চ্যাপ্টার আমাদের সালোক সংশ্লেষ আর শ্বসন। তো সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় আমরা কি দেখেছি, যে বাতাস থেকে উদ্ভিদ কি নিচ্ছে, কার্বন ডাই অক্সাইড গ্রহণ করছে, তাই না? আর সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় অক্সিজেন উৎপন্ন হচ্ছে। তাহলে কার্বন ডাই অক্সাইড সে বাতাস থেকে নিয়ে নিচ্ছে আর অক্সিজেন পরিবেশে ফিরিয়ে দিচ্ছে। উল্টো দিকে শ্বসনে কি হচ্ছিল? শ্বসনে হচ্ছিল সে অক্সিজেন বাতাস থেকে নিচ্ছে, যে কোনো প্রাণী বা অর্গানিজম হোক না কেন, সে বাতাস থেকে অক্সিজেন নিচ্ছে আর কার্বন ডাই অক্সাইডকে পরিবেশে ত্যাগ করছে। তাহলে এই দুটো বিপরীত ক্রিয়া হচ্ছে। কিন্তু দিনের এমন একটা পয়েন্টে আসে যে ধরো সবুজ উদ্ভিদ, সে তো একটা অর্গানিজম, এও তো একটা অর্গানিজম, তাহলে এ যে শুধু সালোক সংশ্লেষ করছে তা না, শ্বসনও করছে, দুটোই একসাথে করে। তো দিনের আলোতে কি হচ্ছে, দিনের বেলায় সালোক সংশ্লেষ খুব বেশি পরিমাণে হয় বলে আমরা শ্বসনটা বুঝতে পারি না, যে শ্বসন কিন্তু হচ্ছে, অল টাইম হচ্ছে। আর রাতের বেলা অন্ধকারে কি হচ্ছে, সালোক সংশ্লেষ হয় না, সেই সময় কিন্তু উদ্ভিদ শুধুমাত্র শ্বসন করে, তাই শ্বসনটা আমরা বেশি পরিমাণ লক্ষ্য করতে পারি। তো শ্বসন যেহেতু সবসময় চলছে আর সূর্যের উপস্থিতিতে সালোক সংশ্লেষ হচ্ছে, তো উষাকালে মানে একদম সকালবেলা যখন সূর্য উঠছে তখন কি হচ্ছে, শ্বসনের পরিমাণটা কমছে, সালোক সংশ্লেষের পরিমাণটা বাড়ছে। তো এমন একটা পয়েন্টে যাই যেখানে গিয়ে
সালোক সংশ্লেষে যে পরিমাণ অক্সিজেন সে উৎপন্ন করছে আর যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে, শ্বসনেও সে পরিমাণ অক্সিজেন সে নিচ্ছে আর কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছে, মানে এই সবগুলো ইকুয়াল হয়ে যায়। তার মানে কি বললাম, উষাকালে আর গোধূলি মানে যখন সন্ধ্যা নামছে, সূর্য অস্ত যাওয়ার পরে, তো এই দুটো টাইমে কি হচ্ছে, শ্বসনে গৃহীত অক্সিজেন আর বর্জিত কার্বন ডাই অক্সাইডের পরিমাণ, মানে এই দুটোর পরিমাণ, আর সালোক সংশ্লেষে গৃহীত কার্বন ডাই অক্সাইড ও বর্জিত অক্সিজেনের পরিমাণ, এই দুটো কি হয়, সমান হয়, এই দুটো হবে ইকুয়াল এই টাইমটা। তো যে টাইমে ইকুয়াল হচ্ছে সেই টাইমিংটাকে বলা হচ্ছে পূর্তি বিন্দু বা কম্পেনসেশন পয়েন্ট। বোঝা গেল? তাহলে আমরা কি লিখব, যে দিনের যে সময়কালে শ্বসনে গৃহীত অক্সিজেন আর নির্গত কার্বন ডাই অক্সাইডের পরিমাণ এবং সালোক সংশ্লেষে গৃহীত কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেনের পরিমাণ সমান হয়, তাকেই পূর্তিবিন্দু বলা হয়, যেটা নর্মালি উষাকালে এবং গোধূলি লগ্নে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। বলছে রুবিস্কো যে এনজাইমটা, রুবিস্কো এনজাইম, একে দ্বৈত উৎসেচক বলে কেন? দেখো, রুবিস্কোকে দ্বৈত উৎসেচক বা ডাবল এনজাইম কেন বলা হয়? এই এনজাইমটা আমরা কোথায় পড়েছি? এই এনজাইমটা পড়েছি আমরা C3 সাইকেলে, তাই না? আমরা দেখেছি আলোক দশা হচ্ছে, আলোক দশা হয়ে যাওয়ার পর যখন অন্ধকার দশা স্টার্ট হয়, যখন অন্ধকার দশা স্টার্ট হচ্ছে, অন্ধকার দশায় কি হয়, প্রথম দশা কি হয়, 3 কার্বন বিশিষ্ট যৌগ তৈরি হবে। তাহলে এখানে কি তৈরি হচ্ছে, RUBP থেকে উৎপন্ন হয় 3PGA ফসফোগ্লিসারিক অ্যাসিড, আর এই ফসফোগ্লিসারিক অ্যাসিড 3 কার্বন বিশিষ্ট একটা যৌগ। এই যে মানে কনভার্ট হতে কে সাহায্য করছে, কোন এনজাইম সাহায্য করছে? রুবিস্কো এনজাইম সাহায্য করে, রুবিস্কো। আর এই রুবিস্কো এনজাইম কাকে যুক্ত করতে সাহায্য করে? এখান থেকে কার্বন ডাই অক্সাইডকে যুক্ত করতে সাহায্য করে। সে কি করে, বাতাসের কার্বন ডাই অক্সাইডকে নেবে, নিয়ে RUBPর সাথে যুক্ত হয়ে কি করছে, 3PGA তৈরি করছে। এটা নর্মাল ব্যাপার। কিন্তু দেখা যাচ্ছে এই রুবিস্কো এনজাইমটার কার্বন ডাই অক্সাইডের প্রতি যেমন আসক্তি রয়েছে, অক্সিজেনের প্রতিও আসক্তি রয়েছে। মানে যদি দেখা যায় যে অক্সিজেনের ঘনত্ব বেশি বাতাসে, আলো এবং অক্সিজেন অধিক অক্সিজেন ঘনত্বে, রুবিস্কো কি করে, কার্বন ডাই অক্সাইডকে পাত্তাই দেয় না, তখন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে যায়। তো এইরকম করে বলে মানে কার্বন ডাই অক্সাইডের সাথেও যুক্ত হতে পারে। আর যদি এরকমটা হতো, যদি অক্সিজেন ঘনত্ব বেশি হতো, তখন রুবিস্কো কার সাথে বাইন্ড করতো, তখন বাইন্ড করতো অক্সিজেনের সাথে। আর বাইন্ড করে কি তৈরি করতো, এখানে ছিল RUBP ছিল, এখান থেকে কি তৈরি করতো, তৈরি করতো ফসফোগ্লাইকোলিক অ্যাসিড। কি তৈরি করতো, ফসফোগ্লাইকোলেট বা ফসফোগ্লাইকোলিক অ্যাসিড, এটা তৈরি করতো। মানে আলোক শ্বসন স্টার্ট হয়ে যেত তখন। আমরা C2 সাইকেল পড়েছি তো, আলোক শ্বসন। তাহলে আলোক শ্বসনে আমরা কি দেখেছিলাম, যে অক্সিজেনের ঘনত্ব যদি বেশি হয়, তীব্র আলো এবং তীব্র অক্সিজেন ঘনত্বে কি হচ্ছে, রুবিস্কো কার্বন ডাই অক্সাইডের সাথে যুক্ত হয়ে, মানে এটা হচ্ছে একেবারে যে হচ্ছে না তা না, খুব কম পরিমাণ কার্বন ডাই অক্সাইডের সাথে যুক্ত হয়ে কম পরিমাণ 3PGA তৈরি করে, আর ওদিকে অক্সিজেনের সাথে যুক্ত হয়ে ফসফোগ্লাইকোলেট তৈরি করে দেয়। এবার এখান থেকে ফসফোগ্লাইকোলেট, তারপরে গ্লাইকোলেট, সেটা চলে যাবে তোমার পারঅক্সিজমে, যেটা C2 সাইকেলে হয়। তারপরে সেখান থেকে গ্লাইঅক্সিলেট থেকে গ্লাইসিন তৈরি হবে, যেটা মাইটোকন্ড্রিয়ায় গিয়ে সেলিন তৈরি করবে। মনে আছে? মানে এই C2 সাইকেল কন্টিনিউ চলবে। অনেক পরে গিয়ে তারপর সেই হাইড্রক্সি পাইরুভেট, সেখান থেকে আবার 3PGA তৈরি হবে। তো এটা হচ্ছে এই জন্য দুটো আলাদাভাবে কাজ করছে বলে এটাকে ডাবল এনজাইম বা দ্বৈত উৎসেচক বলা হয়। নেক্সট বলছে শূন্যস্থান পূরণ করো। এটা হচ্ছে দেখো গ্লাইকোলিক অ্যাসিড প্লাস অক্সিজেন, এখান থেকে এটা জিজ্ঞাসা চিহ্ন হবে। এখানটা একটা জিনিস উৎপন্ন হচ্ছে, সেটা তোমাকে বলতে হবে। আর এখানে রয়েছে H2O2। তাহলে এটা এই রিয়াকশনটা আমরা কোথায় দেখতে পেয়েছিলাম? এই রিয়াকশনটা আমরা দেখতে পেয়েছি কিন্তু C2 সাইকেল, যেটাকে আলোক শ্বসন, যেটার নাম আমরা বলছিলাম। এই যে ফসফোগ্লাইকোলেট, আমি যদি আরেকটু এখান থেকে বাড়াই, ফসফোগ্লাইকোলেট থেকে তৈরি হয়েছিল গ্লাইকোলেট থেকে তৈরি হবে গ্লাইঅক্সিলেট। দেখো এখানে গ্লাইকোলেট দিয়েছে, গ্লাইকোলিক অ্যাসিড। এখানে কি হয়, এখানে আবার অক্সিজেন যুক্ত হয়, এটা লিখে নি।
গ্লাইঅক্সিলেট উৎপন্ন হবে। আর এইখানটা কি হচ্ছে, তোমার এইখানটায় অক্সিজেন যুক্ত হয় আর তৈরি হয় H2O2। তাহলে এই রিয়াকশনটাই কিন্তু তোমাকে শূন্যস্থান পূরণে দিয়েছে। এটা কোথায় হয়? এটা হয় তোমার পারঅক্সিজমে। ক্লোরোপ্লাস্টে হয়ে যাওয়ার পর পারঅক্সিজমে গিয়ে এই ঘটনাটা ঘটে, গ্লাইঅক্সিলেটে রূপান্তরিত হয়। তাহলে এখানটা আমাদের আনসার কি হয়ে যাবে? এখানে আনসার হয়ে যাবে গ্লাইঅক্সিলেট। ঠিক আছে, এই গেল 4টে আনসার। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। নেক্সট কোশ্চেন বলছে, এটা আমি তোমাদের সাজেশনও দিয়েছিলাম, যে ক্রেবস চক্রকে অ্যাম্ফিবলিক পথ বলা হয় কেন? ক্রেবস চক্রকে অ্যাম্ফিবলিক পথ বলা হয় কেন? দেখো, ক্রেবস চক্র বা টিসিএ সাইকেলে আমরা যেটা দেখেছিলাম, টিসিএ সাইকেলে মূলত দেখেছিলাম যে সাইট্রেট বা সাইট্রিক অ্যাসিড তৈরি হচ্ছে, তাই তো? সাইট্রিক অ্যাসিড, প্রথম উৎপাদিত যৌগ কি? সাইট্রিক অ্যাসিড তৈরি হচ্ছিল। সেই সাইট্রিক অ্যাসিড থেকে বিভিন্ন ইয়েতে কি তৈরি হলো? এখান থেকে তৈরি হবে আলফা কিটোগ্লুটারেট। আমি একটু স্টেপ জাম্প করে লিখছি, আলফা কিটোগ্লুটারেট। আলফা কিটোগ্লুটারেট পরবর্তীকালে এখানে কি তৈরি হচ্ছে? সাকসিনাইল কোয়ে। তারপরে এখান থেকে বেশ কিছুক্ষণ পরে তৈরি হবে কি? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। সেই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড থেকে আবার সাইট্রিক অ্যাসিড। মানে এখানে অনেক স্টেপ জাম্প করে আমি 4টে জিনিস লিখলাম। কেন লিখলাম? কারণ বাকি আর মাঝখানে আরও আছে, ম্যালেট, ফিউমারেট, এরকম প্রচুর রয়েছে। তো এই যে 4টে জিনিস, মানে এখানে কি হচ্ছে? এখানে তো সব ভাঙনমূলক বিক্রিয়া দেখতে পাওয়া যাচ্ছে। প্রত্যেকটা জিনিস কি হচ্ছে? ভাঙছে এখানে। এটা যেমন কি 6 কার্বন বিশিষ্ট, সেখান থেকে 5 কার্বন, সেখান থেকে 4 কার্বন চলে আসছে, মানে ভাঙছে। ভাঙনমূলক বিক্রিয়া হচ্ছে। ভাঙনমূলক বিক্রিয়াকে আমরা বলে থাকি অপচিতি বিক্রিয়া। আর গঠনমূলক বিক্রিয়া, যেখান থেকে কিছু তৈরি হচ্ছে, কিছু ফরমেশন হচ্ছে, সেই গঠনমূলক বিক্রিয়াকে আমরা বলে থাকি উপচিতি বিক্রিয়া। কিন্তু যখন দুটো জিনিসই একসাথে হচ্ছে, গঠনমূলক এবং ভাঙনমূলক যখন একসাথে হচ্ছে, তখন কি হচ্ছে? তখন সেটাকে আমরা বলি সমচিতি বিক্রিয়া বা অ্যাম্ফিবলিক পাথওয়ে। তো ক্রেবস চক্রে কিন্তু যেমন ভাঙনমূলক বিক্রিয়াগুলো ঘটছে, তার সাথে সাথে এখানে কিন্তু গঠনমূলক বিক্রিয়াও হচ্ছে। সাইট্রিক অ্যাসিড, তোমার এই সাইট্রিক অ্যাসিড থেকে কি তৈরি হবে? এখানে গ্লুটামেট তৈরি হবে। ঠিক আছে, আলফা কিটোগ্লুটারেট এখান থেকে এক সেকেন্ড। আচ্ছা, ঠিক আছে, গ্লুটামেটটা এখান থেকে হবে। আলফা কিটোগ্লুটারেট থেকে তৈরি হবে গ্লুটামেট। সাইট্রিক অ্যাসিড থেকে তোমার তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের ফ্যাটি অ্যাসিড। আচ্ছা, সাকসিনাইল কোয়ে থেকে তৈরি হচ্ছে তোমার পরফাইরিন। আর তোমার অক্সালো অ্যাসিটিক অ্যাসিড থেকে তৈরি হবে গ্লুকোজ। তাহলে এগুলো তো আবার নতুনভাবে কি হলো? ফরমেশন হলো। এগুলো কিন্তু নতুনভাবে সব তৈরি হয়েছে। তাহলে এইগুলো কি হলো? গঠনমূলক বিক্রিয়া। তাহলে এখানে তোমার গঠনমূলক বিক্রিয়াও হচ্ছে একসাথে, আবার এই যে টিসিএ চক্র যেটা, সেটা হচ্ছে ভাঙনমূলক। তাহলে গঠনমূলক এবং ভাঙনমূলক মানে উপচিতি এবং অপচিতি বিক্রিয়া একই সাথে দেখতে পাওয়া যায় টিসিএ সাইকেলে। তাই এটাকে আমরা কি বলছি? অ্যাম্ফিবলিক পাথওয়ে বলছি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট বলছে এই যে অথবাতে অ্যাবসাইসিক অ্যাসিড কিভাবে একদিকে অক্সিন এবং অন্যদিকে জিব্রেলিনের বিপরীতে কাজ করে। দেখো, কোশ্চেনটা একটু ভালো করে পড়ো। অ্যাবসাইসিক অ্যাসিড যে হরমোনটা আমরা পড়েছি, উদ্ভিদ হরমোন, তার কাজ মূলত কি? তার কাজ মূলত কিন্তু বাধা দেওয়া, বার্ধক্য প্রদান করা, মানে উদ্ভিদের বয়স হয়ে গেলে বার্ধক্য ডেকে আনা, এটাই হচ্ছে কাজ। তার মানে এই কোষ বিভাজন বন্ধ করে দেয়, এ বৃদ্ধি পেতে দেয় না, বীজের অঙ্কুরোদ্গম হতে দেয় না। আর ওদিকে আমরা যদি বলে থাকি অক্সিন আর জিব্রেলিনের কাজ কি? অক্সিন কিন্তু বৃদ্ধি সহায়ক হরমোন, যেটা মূলত উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে, তাই না? তাহলে অক্সিন বৃদ্ধিতে সাহায্য করে, যে কোনো মুকুল, পার্শ্বমুকুল, অগ্রমুকুলের বৃদ্ধি ঘটিয়ে উদ্ভিদের বৃদ্ধি ঘটায়। আর সেই মুকুলেরই সুপ্তাবস্থা নিয়ে চলে আসে কে? অ্যাবসাইসিক অ্যাসিড। তাহলে অক্সিনের বিপরীতধর্মী কাজ কিভাবে করছে? অথবাটা এখানে করছি, চলো। অক্সিনের বিপরীতধর্মী কাজ
কি করে অ্যাবসাইসিক অ্যাসিড? অ্যাবসাইসিক অ্যাসিড এই যে মুকুলের সুপ্তাবস্থা, মুকুলের সুপ্তাবস্থা আনয়ন, শর্টে লিখলাম। এটাকে তোমরা কি লিখবে, যে মুকুলের সুপ্তাবস্থার পয়েন্ট করে লিখবে যে অ্যাবসাইসিক অ্যাসিড যেটা মুকুলের বৃদ্ধি ব্যাহত করে, মুকুলের বার্ধক্য নিয়ে চলে আসে এবং তার ফলে উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত হয়, উদ্ভিদ কিন্তু গ্রো করতে পারে না। আর অক্সিনের কাজ উদ্ভিদের বৃদ্ধি ঘটানো, তাই অ্যাবসাইসিক অ্যাসিড অক্সিনের বিপরীতধর্মী কাজ করে। ক্লিয়ার? এবার জিব্বেরেলিনের বিপরীতধর্মী কাজ কিভাবে করে? জিব্বেরেলিনের বিপরীতধর্মী কাজ, বিপরীতধর্মী কাজ, জিব্বেরেলিনের কাজ মূলত কিন্তু বীজের অঙ্কুরোদ্গম ঘটানো। কি করে? বীজের অঙ্কুরোদ্গম ঘটানো। আর অ্যাবসাইসিক অ্যাসিড কি করছে? বীজের অঙ্কুরোদ্গমে বাধা প্রদান করে, বাধা প্রদান করে মানে বীজের সুপ্তাবস্থা দীর্ঘায়িত করে। বীজকে সুপ্তাবস্থা মানে একটা বীজ যত পুরনো হবে, ধরো সে প্রপার এনভায়রনমেন্ট পাচ্ছে না, সে প্রপার গ্রো করতে পারছে না, কেন পাচ্ছে না? তার কারণ তার কাছে ফেভারেবল কন্ডিশন নেই, তার কাছে প্রপার জল পাচ্ছে না, সে উষ্ণতা পাচ্ছে না বা সেরকম টেম্পারেচার পাচ্ছে না, এই কারণে সে গ্রো করতে পারছে না। তো বীজটা যত মানে তার বয়স বাড়বে, যত টাইম যাবে, তত কিন্তু তার মধ্যে অ্যাবসাইসিক অ্যাসিডের পরিমাণ বাড়তে থাকবে। আর যত অ্যাবসাইসিক অ্যাসিডের পরিমাণ বাড়তে থাকবে, তত কিন্তু বীজটার সুপ্তাবস্থা দীর্ঘায়িত হবে, বীজটা অঙ্কুরোদ্গমের সম্ভাবনা আস্তে আস্তে কমে যাবে। তো অ্যাবসাইসিক অ্যাসিড এই জিব্বেরেলিনের বিপরীতধর্মী কাজটা করে। এই হয়ে গেল এটার আনসার। নেক্সট কোশ্চেন দেখো, বলছে কোন কোন নিউরোট্রান্সমিটারের অভাবে পার্কিনসন্স রোগ এবং অ্যালজাইমার রোগ হয়? দুটো রোগ এখানে বলেছে। কোন নিউরোট্রান্সমিটার কি কি আছে? ডোপামিন আছে, অ্যাসিটাইল কোলিন আছে। তো এখানে ডোপামিন যে নিউরোট্রান্সমিটারটা রয়েছে, ডোপামিন, এটার অভাবে তোমার কি হচ্ছে? পার্কিনসন্স রোগটা হচ্ছে। অ্যালজাইমার রোগটা হয় অ্যাসিটাইল কোলিনের অভাবে, অ্যাসিটাইল কোলিনের অভাবে। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে অ্যাসিটাইল কোলিনের অভাবে। এটা 1 নম্বরের কোশ্চেন ছিল। যাই হোক, নেক্সট কোশ্চেন দেখো, কোন হরমোন রক্তে ক্যালসিয়াম আয়নের মাত্রা কমাতে এবং অস্থিতে ক্যালসিয়ামের মাত্রা বাড়াতে সাহায্য করে? দেখো, তোমাদের এই হরমোনের কাজগুলো বলেছিলাম খুব ভালো করে পড়তে। হরমোনের কাজগুলো জানলেই কিন্তু এইগুলো বুঝতে পারবে। আমরা যে থাইরয়েড বা থাইরক্সিন হরমোন পড়েছিলাম, থাইরয়েড গ্রন্থি থেকে নির্গত হরমোন থাইরক্সিন। তাহলে থাইরক্সিনের কাজ কি? যেটা আমি মূলত থাইরক্সিন বলবো না, এখানে আরও ছিল থাইরোক্যালসিটোনিন। তো এই ক্যালসিটোনিন হরমোন, যেটা ক্যালসিটোনিন, এই ক্যালসিটোনিন কিন্তু কি কাজ করছে? রক্তে ক্যালসিয়ামের মাত্রা কমিয়ে দেয়, রক্তে ক্যালসিয়াম কমায় আর অস্থি থেকে ক্যালসিয়ামকে বেরোতে দেয় না, অস্থির মধ্যে ক্যালসিয়ামটাকে ধরে রাখতে সাহায্য করে। আর যদি বলি আমি ক্যালসিটোনিনের বিপরীতধর্মী কাজ কে করে? ক্যালসিটোনিনের বিপরীতধর্মী কাজ করে প্যারাথাইরয়েড গ্রন্থি থেকে যে প্যারাথো হরমোন নির্গত হয় সেটা। দেখো, আমাদের যে থাইরয়েড গ্রন্থি কোথায় অবস্থিত? আমাদের ধরো এই যে ল্যারিংস রয়েছে, তারপরে রয়েছে ট্রাকিয়া, এই যে ট্রাকিয়াল রিং, ট্রাকিয়াল রিং, এইরকম জায়গায় কি রয়েছে? এইরকম জায়গায় রয়েছে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড। এটা কি? থাইরয়েড গ্রন্থি। এটা হচ্ছে তোমার ফ্রন্ট ভিউ, ধরো এটা হচ্ছে তোমার ফ্রন্ট ভিউ। তাহলে ব্যাক ভিউটা যদি আমরা দেখি, এটা যদি ব্যাক ভিউটা দেখি, তাহলে এখানে দেখবো 4টে এরকম ছোট ছোট গ্রন্থি রয়েছে, এগুলোকে বলা হয় প্যারাথাইরয়েড গ্রন্থি। এগুলো কি? এগুলো হচ্ছে তোমার প্যারাথাইরয়েড গ্রন্থি। এবার তোমার এখান থেকে নির্গত হচ্ছে কি? এখান থেকে নির্গত হচ্ছে ক্যালসিটোনিন, ক্যালসিটোনিন, থাইরক্সিন, এগুলো হচ্ছে থাইরয়েড গ্রন্থি থেকে নির্গত হচ্ছে। ট্রাইআয়োডোথাইরোনিন, আমি আর লিখলাম না, আরও একটা আছে। আর প্যারাথাইরয়েড গ্রন্থি থেকে কি হরমোন নির্গত হচ্ছে? প্যারাথো হরমোন, প্যারাথো হরমোন।
তাহলে এখানে কি হচ্ছে, এই ক্যালসিটোনিন কি কাজ করে বললাম, ক্যালসিটোনিন তোমার এই যে রক্তে, এই ধরো ব্লাড ভেসেলস, তাহলে রক্তে কি হচ্ছে, ক্যালসিয়ামের মাত্রা কমিয়ে দিচ্ছে, রক্তে ক্যালসিয়াম হ্রাস করছে। আর আমাদের যে অস্থি বা বোনস যেখানে আমাদের ক্যালসিয়াম দরকার সেখানে ক্যালসিয়াম বৃদ্ধি করছে, এখানে বৃদ্ধি করছে, কে করছে, ক্যালসিটোনিন। আর প্যারাথো হরমোন পুরো উল্টো কাজ করে। প্যারাথো হরমোন কি করবে, অস্থির থেকে ক্যালসিয়ামকে বের হতে দেয়, মানে ক্যালসিয়ামের শোষণ হ্রাস করে, ক্যালসিয়ামকে বের হতে দেয়, ঠিক আছে। তো বিপরীতধর্মী কাজ, এই কাজটা মনে রাখবে। নেক্সট বলছে হরমোনের ক্রিয়া পদ্ধতিতে ব্যবহৃত হয় এরকম যে কোনো একটি দ্বিতীয় বার্তাবহক বা সেকেন্ড মেসেঞ্জারের নাম বলো। দেখো আমরা কার্যপদ্ধতি পড়েছিলাম, হরমোনের কার্যপদ্ধতি, যেখানে দেখেছিলাম কি যে কোষ পর্দা, যে কোনো কোষের এটা ধরো কোষ পর্দা, ঠিক আছে, কোষ পর্দা। তো কোষ পর্দাতে কি দেখেছিলাম আমরা, বিভিন্ন ধরনের রিসেপ্টর বা গ্রাহক প্রেজেন্ট থাকে, তাই না, বিভিন্ন ধরনের কি থাকে, রিসেপ্টর বা গ্রাহক প্রেজেন্ট থাকে। তো কোনো হরমোন ধরো এখানে এলো, এসে বাইন্ড করলো, সে বাইন্ড করার পর কিন্তু ভেতরে যেতে পারলো না, ভেতরে কি সে আর একটা যৌগ তৈরি করে দিচ্ছে যে কাজটা করবে। তো ভেতরে ধরো সাইক্লিক AMP তৈরি করে দিল, পড়েছিলাম আমরা। তো এই সাইক্লিক AMP কি করছে, দ্বিতীয় বার্তাবাহক হিসেবে কাজ করছে, কারণ কোষের মধ্যে গিয়ে বাকি কাজটা ওই করবে। এই হরমোনটা শুধু এই রিসেপ্টর পর্যন্ত বাইন্ড করা পর্যন্তই কাজ ছিল, যে হরমোন রিসেপ্টর কমপ্লেক্স, এই কমপ্লেক্স বানানোর পর সে ভেতরে গিয়ে দ্বিতীয় বার্তাবাহক সাইক্লিক AMP তৈরি করে দিল। তো এই দ্বিতীয় বার্তাবাহকের নাম কি হয়ে যাচ্ছে, দ্বিতীয় বার্তাবাহকের নাম হচ্ছে সাইক্লিক AMP, ঠিক আছে, হলো। চলো নেক্সট কোশ্চেন দেখে নেবো। এই কোশ্চেনগুলো কিন্তু অবশ্যই খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, কারণ এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের ক্লাস 11-এর জন্য খুব ইম্পর্টেন্ট। আর যারা যারা আবারও বলছি কনসেপ্ট দেখোনি, প্রত্যেকটা কনসেপ্ট কিন্তু তোমাদের অলরেডি দেওয়া আছে। কোনো জায়গায় কোনো বুঝতে যদি সমস্যা হয় তোমরা প্লেলিস্টে চলে যাও, ক্লাস 11-এর প্লেলিস্টে চলে গেলে সেখানে কিন্তু তোমরা সমস্ত চ্যাপ্টার, তোমাদের 10টা চ্যাপ্টার রয়েছে, 10টা চ্যাপ্টারই কিন্তু ওখানে কমপ্লিট করে দেওয়া আছে উইথ ডিটেল এক্সপ্লেনেশন। তো তোমরা ওখান থেকে কিন্তু পুরো এটা দেখে নিতে পারো। আর এখান থেকে অবশ্যই কোশ্চেনগুলো ভালো করে প্র্যাকটিস করে যাও। আর আবারও বলছি, তোমরা কারা কারা ম্যারাথন চাইছো অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো নেক্সট কোশ্চেন দেখি। টাইপ 2 পেরিস্টলসিস বলতে কি বোঝো? আচ্ছা, পেরিস্টলসিস আমরা কোথায় পড়েছিলাম? পেরিস্টলসিস পড়েছিলাম যে আমাদের খাদ্য গলাধকরণের সময় যে ক্রমসংকোচন পদ্ধতিতে খাদ্যের দলা গ্রাসনালী থেকে পাকস্থলীতে পৌঁছায়, এটাকে বলেছিলাম পেরিস্টলসিস বলা হয়। আমরা দেখেছিলাম এরকম একটা ছবি দেখেছিলাম, যে এরকম ক্রমসংকোচন পদ্ধতিতে খাদ্যের দলা যাচ্ছে, আর এটা পড়েছিলাম পাকস্থলী, ঠিক আছে। তো এখানে ধরো খাদ্যের দলাটা এরকম ছিল, এটা তো পেরিস্টলসিস পড়েছিলাম, তাই তো, এটা হচ্ছে পেরিস্টলসিস, এটা তো বুঝলাম পেরিস্টলসিস। আমি এটা লিখেও দিই যে পদ্ধতিতে খাদ্যের দলা, আচ্ছা যে পদ্ধতি না লিখে যে ক্রমসংকোচন পদ্ধতি লিখি, যে ক্রমসংকোচন পদ্ধতিতে খাদ্যের দলা গ্রাসনালী থেকে পাকস্থলীতে পৌঁছায়, তাকে পেরিস্টলসিস বলে। কিন্তু এটা হচ্ছে তোমার টাইপ 1 পেরিস্টলসিস, ঠিক আছে, কারণ এটা প্রথম হচ্ছে। তাহলে এখানে কিন্তু আমাদের এটা আনসার হবে না, এই কোশ্চেনের আনসার কিন্তু এটা নয়। এই কোশ্চেনে বলেছে টাইপ 2 পেরিস্টলসিস বলতে কি বোঝো? পেরিস্টলসিস আরও এক জায়গায় হয়। কোথায় হয়? এই যে পাকস্থলী থেকে নিচে যদি আমরা যাই, ক্ষুদ্রান্তে যে এই যে প্যাচগুলো রয়েছে, ঠিক আছে, এই ক্ষুদ্রান্তের প্যাচের মধ্যেও কিন্তু খাবারগুলো এরকম ক্রমসংকোচন পদ্ধতিতেই কিন্তু কোথায় পৌঁছাবে? বৃহদন্ত্রে পৌঁছাবে। তো এখানে যে খাদ্যগুলো যে পদ্ধতিতে, যে ক্রমসংকোচন পদ্ধতিতে যে পেরিস্টলসিস এখানেও কিন্তু হয়, এটাকে বলছে টাইপ 2 পেরিস্টলসিস, যেটা আমাদের
ক্ষুদ্রান্তে হচ্ছে। তাহলে আমরা কি বলবো যে আমাদের পাকস্থলিতে প্রথম পর্যায়ে বা প্রথম টাইপ 1-এ কি হচ্ছে, গ্রাসনলী থেকে খাদ্যের দলা পাকস্থলিতে এসে পৌঁছায় এবং পরবর্তীকালে পাকস্থলী থেকে ক্ষুদ্রান্তের মাধ্যমে যে ক্রমসংকোচন প্রক্রিয়ায় খাদ্য কি কোথায় পৌঁছাচ্ছে, বৃহদন্ত্রে পৌঁছচ্ছে। এখানে তো অবশ্যই শোষণ অ্যাবজর্পশন হবে, মানে অন্ত্রে পৌঁছচ্ছে মোট কথা। তো অন্ত্রে যে প্রকার ক্রমসংকোচন দেখতে পাওয়া যায় সেটাকে আমরা কি বলছি, টাইপ 2 পেরিস্টলসিস। তাহলে কি বলবো, যে ক্রমসংকোচন প্রক্রিয়ায় খাদ্য পাকস্থলী থেকে অন্ত্রে পৌঁছায় তাকে আমরা কি বলছি, টাইপ 2, তাকে টাইপ 2 পেরিস্টলসিস বলে। বোঝা গেল? চলো, তাহলে এটা হচ্ছে এইখান থেকে কিভাবে অন্ত্রে আসছে। নেক্সট, নিওন্যাটাল জন্ডিসের কারণ কি? হ্যাঁ, কিছু কিছু কোশ্চেন তোমাদের মনে হতে পারে যে একটু বইয়ের বাইরে বা সিলেবাসের বাইরে, তো এই প্রশ্নগুলো এই জন্যই নিয়ে আসা, তোমরা যাতে এই প্রশ্নগুলো সম্পর্কে একটা ধারণা তৈরি করতে পারো। মানে অ্যাকচুয়ালি সবই কিন্তু সিলেবাসের মধ্যেই, তো হয়তো কিছু জিনিস আমাদের স্কিপ হয়ে যায়, অনেক সময় কিছু জিনিস পড়া হয় না, তো এই জিনিসগুলো কিন্তু এখান থেকে দেখে নেবে অবশ্যই। নিওন্যাটাল জন্ডিসের কারণ কি? নিওন্যাটাল জন্ডিস হচ্ছে তোমার মূলত শিশুদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। নিওন্যাটাল জন্ডিস কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়? শিশুদের ক্ষেত্রে বা একদম প্রথম সদ্যজাতদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, যাদের যকৃৎ বা লিভারটা ঠিকঠাক পরিপক্ক বা ঠিকঠাক কার্যকরী না হওয়ার জন্য ওদের মধ্যে কি হচ্ছে, যে বিলিরুবিন তৈরি হয়, বিলিরুবিন ঠিকঠাক ভাঙতে পারে না, আর এই বিলিরুবিনগুলো রক্তের মধ্যে জমা হয়ে হয়ে জন্ডিস তৈরি করে ফেলে। তাহলে কি বলবো, শিশুদের ক্ষেত্রে যকৃৎ পরিণত না হওয়ায় অনেক ক্ষেত্রে বিলিরুবিন ভাঙতে পারে না, ফলে রক্তে বিলিরুবিনের পরিমাণ বৃদ্ধি পায়। রক্তে বিলিরুবিনের পরিমাণ বৃদ্ধি পেয়ে জন্ডিস সৃষ্টি করে। এটাকে বলা হচ্ছে নিওন্যাটাল জন্ডিস। ঠিক আছে? আচ্ছা, নেক্সট, লোহিত পেশি আর শ্বেত পেশির দুটি পার্থক্য। লোহিত পেশি আর শ্বেত পেশির মধ্যে কি? লোহিত পেশি মানে কি, তোমার রেড মাসল, আর শ্বেত পেশি মানে, দেখো কালার অ্যাডজাস্ট করেই লিখলাম, হোয়াইট মাসল। তো এই দুটোর পার্থক্য কি? চলো, এই দুটোর পার্থক্য, রেডটাকে আমি এখানে লিখছি। রেডে কি আছে? রেডে হচ্ছে মায়োগ্লোবিনের সংখ্যা বেশি, মায়োগ্লোবিন বেশি থাকে, হিমোগ্লোবিন মায়োগ্লোবিন বেশি থাকায় এটা রেড কালারের দেখায়। আর হোয়াইট মাসেলে কি হচ্ছে? হোয়াইট মাসেলে কিন্তু মায়োগ্লোবিনের পরিমাণ কম, মায়োগ্লোবিন কম থাকে। তো এগুলো সব তোমার 1 নম্বরের কোশ্চেন। আচ্ছা, 1 মিনিট। চলো, আচ্ছা, মায়োগ্লোবিন বেশি থাকে, মায়োগ্লোবিন কম থাকে, আর রেড মাসেলে কিন্তু কি দীর্ঘ সময় ধরে এটি কাজ করতে সক্ষম, ইয়েলো দিয়ে লিখি, এটি দীর্ঘ সময় কাজ করতে সক্ষম, আর এটি কি দীর্ঘ সময় স্থায়ীভাবে কার্যকরী থাকে না।
হয়ে গেল। আমাদের নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খাতায় ভালো করে নোট করে রাখো, বা তোমরা টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হয়ে যেতে পারো, সেখানেও কিন্তু তোমরা এই ফুল পিডিএফটা পেয়ে যাবে, ঠিক আছে? চলো, আচ্ছা, নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও। তো 2 নম্বরের কোশ্চেন আমাদের হয়ে গেল। এবার এখানে আমাদের সব কিন্তু 3 মার্কসের কোশ্চেন আমরা পাবো। কি বলছে, আলোক শ্বসনে কিভাবে গ্লাইসিন ও সেরিন অ্যামাইনো অ্যাসিডগুলো উৎপন্ন হয় তার ব্যাখ্যা করো। আচ্ছা, আলোক শ্বসন রিলেটেড কত কোশ্চেন দেখো এই পেজেই আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। একটা মাত্র টপিক থেকে দেখো কতগুলো প্রশ্ন পাচ্ছি। তো তোমাদের কিন্তু আমি সাজেশনে দেখবে, তোমাদের যে সাজেশনটা দিয়েছিলাম টপিক ওয়াইজ, এই জন্যই বলেছিলাম যে টপিক যদি পড়ে রাখো সেই টপিক থেকে কিন্তু একাধিক কোশ্চেন তোমরা পেয়ে যাবে। ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসবে, কিন্তু সেই টপিক থেকেই কিন্তু আসবে। তো টপিকগুলো অবশ্যই ভালো করে পড়লে কিন্তু 3 মার্কস, 4 মার্কস, 5 মার্কসের সমস্ত কোশ্চেন কিন্তু তোমরা খুব ভালোভাবে পারবে। তো চলো, আলোক শোষণে কিভাবে গ্লাইসিন সেরিন অ্যামাইনো অ্যাসিডগুলো উৎপন্ন হয়। আলোক শোষণে আমরা গ্লাইসিন সেরিন কোথায় দেখেছিলাম, তাহলে আমরা চলে যাই ওই জায়গাটাই। ধরো 3টে জায়গায় হয়েছিল। একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্টে কিছু বিক্রিয়া হয়েছিল, তোমরা বইতে খুলে দেখতে পারো 3টে জায়গায়। আমি পুরো আলোক শোষণ এখন লিখবো না। ক্লোরোপ্লাস্টে হয়েছিল কিছুটা, পারক্সিজমে কিছুটা হয়েছিল, পারক্সিজমে, আর কিছুটা হয়েছিল মাইটোকন্ড্রিয়াতে। এই 3টে অঙ্গাণুর মধ্যে টোটাল কি হয়, আলোক শোষণ প্রক্রিয়াটা কমপ্লিট হয়, ঠিক আছে? তাহলে ক্লোরোপ্লাস্টে প্রথম কি তৈরি হয়েছিল, ক্লোরোপ্লাস্টটা তৈরি হয়েছিল আমার ফসফোগ্লাইকোলেট, ফসফোগ্লাইকোলেট, এখান থেকে তৈরি হয়েছিল গ্লাইকোলেট। এই গ্লাইকোলেট চলে এসেছিল কোথায়, পারক্সিজমে। পারক্সিজমে এসে কি তৈরি করেছিল, গ্লাইঅক্সিলেট। পারক্সিজমে এসে তৈরি করেছিল গ্লাইঅক্সিলেট, আর এই গ্লাইঅক্সিলেট থেকে তৈরি হয়েছিল গ্লাইসিন। এখান থেকে কি তৈরি হয়েছিল, গ্লাইসিন অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে? তাহলে পারক্সিজমের মধ্যে গ্লাইঅক্সিলেট কি করছিল, গ্লুটামেটের সঙ্গে যুক্ত হয়ে, কারণ এখান থেকে আরেকটা জিনিসও আসে যেটা হচ্ছে গ্লুটামেট। কি দিয়ে লিখি, আচ্ছা, এখানে আরেকটা জিনিস যুক্ত হয়, সেটা হচ্ছে কি, গ্লুটামেট। তাহলে গ্লাইঅক্সিলেট গ্লুটামেটের সংস্পর্শে কি তৈরি করছে, গ্লাইসিন অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন করছে। এই গ্লাইসিন অ্যামাইনো অ্যাসিড পরবর্তীকালে কোথায় চলে যায়, মাইটোকন্ড্রিয়াতে প্রবেশ করে। মাইটোকন্ড্রিয়াতে গিয়ে কি তৈরি করবে, মাইটোকন্ড্রিয়াতে গিয়ে 2 অণু সেরিন উৎপন্ন করে, আর এখান থেকে কি বেরিয়ে যায়, কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যায়, অ্যামোনিয়া রিলিজ হয়ে যায়, ঠিক আছে? তো এরপরে কি হচ্ছে, 2 অণু সেরিন উৎপন্ন করছে। তো আমার এখানে গ্লাইসিন আর সেরিন অ্যামাইনো অ্যাসিড চেয়েছে, তাহলে আমি এটাই লিখবো যে পারক্সিজমে গ্লাইঅক্সিলেট কি করছে, গ্লুটামেটের সঙ্গে যুক্ত হয়ে গ্লাইসিন অ্যামাইনো অ্যাসিড তৈরি করে। এই গ্লাইসিন অ্যামাইনো অ্যাসিড পরবর্তীকালে মাইটোকন্ড্রিয়ায় গিয়ে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে এবং কি করছে, 2 অণু সেরিন উৎপন্ন করে। দিয়ে এই চার্টটা আমাকে দিয়ে দিতে হবে, ঠিক আছে? এটাই হয়ে গেল 3 নম্বরের ব্যাখ্যা। চলো নেক্সট কোশ্চেন। গ্লাইকোলাইসিস পদ্ধতিটি শব্দচিত্রের মাধ্যমে দেখাও। এটা তোমাদের আর আশা করি বোঝানোর কিছু নেই, তোমরা যারা কনসেপ্ট ভিডিও দেখেছো ওখানে কমপ্লিট আমি বলে দিয়েছিলাম। এখানে ছকটাও দেওয়া আছে, তোমাদের বইতেও ছকটা রয়েছে, যেখানে গ্লাইকোলাইসিস কোথায় হয় দেখো, শ্বসনের প্রথম ধাপ এটা, তাই তো? শ্বসন মানে অবশ্যই সবাত শ্বসন, অবাত শ্বসন, যে কোনো শ্বসনেই এটা কিন্তু প্রথম ধাপ। তো সবাত শ্বসনের প্রথম ধাপ হচ্ছে এই গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস স্থান কোথায় যদি বলে, কোথায় হয়ে থাকে, স্থান কোথায়, কোষের সাইটোপ্লাজমে বা সাইটোসলে, কোষের সাইটোসল। এবার বলবে ম্যাম সাইটোসলটা কি, সাইটোপ্লাজম মানে এই ধরো কোষ, এই ধরো কোষ, কোষের মধ্যে কি রয়েছে, এই ধরো নিউক্লিয়াস রয়েছে, এখানে নিউক্লিয়াস রয়েছে, এখানে ধরো মাইটোকন্ড্রিয়া রয়েছে, এখানে ধরো গলগি বডি রয়েছে। তো কোষের সাইটোপ্লাজমে যে জায়গাটায় পুরো ফাঁকা, কিছু নেই, শুধু সাইটোপ্লাজমের অর্ধতরল জেলিটা রয়েছে, সেটাকেই আমরা বলবো সাইটোসল। তো তুমি কোষের সাইটোপ্লাজমও লিখতে পারো, আবার সাইটোসলেও লিখতে পারো, ঠিক আছে? তো সাইটোসলের মধ্যে কি হচ্ছে, এখানে তোমার এই গ্লাইকোলাইসিস হচ্ছে, মানে গ্লুকোজ ভেঙে তোমার কি তৈরি হচ্ছে, পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছে, পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছে। তারপর সেই পাইরুভিক অ্যাসিড কি তৈরি করবে, মাইটোকন্ড্রিয়ার মধ্যে প্রবেশ করবে, এটা হচ্ছে তোমার মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াতে ঢুকে কি তৈরি করবে, মানে কি করবে, টিসিএ সাইকেল করবে, তাই না? পাইরুভিক অ্যাসিড আগে ডিকার্বক্সিলেশন হবে, ডিকার্বক্সিলেশন হয়ে অ্যাসিটাইল কোয়ে তৈরি করবে, তারপর মাইটোকন্ড্রিয়ার মধ্যে কি তৈরি হচ্ছে, টিসিএ সাইকেল সম্পন্ন হবে। তাহলে আমাদের গ্লাইকোলাইসিসের শব্দ ছক চেয়েছে, এখানে গ্লুকোজ কিভাবে পাইরুভিক অ্যাসিড তৈরি করে, গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট, সেখান থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, এখান থেকে দুটো জিনিস তৈরি হয়,
গ্লিসারলডিহাইড 3 ফসফেট, আর একটা হচ্ছে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। এই দুটোর থেকে দুটোই সেম রিয়াকশন, দেখো একদিকে দেখানো হয়েছে, দুটো দিকেই কিন্তু সেম রিয়াকশন হয়। একটা হচ্ছে 1,3 বিস ফসফোগ্লিসারেট, সেখান থেকে 3 ফসফোগ্লিসারেট, 2 ফসফোগ্লিসারেট, ফসফোইনল পাইরুভেট, সেখান থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড, মানে এই পাশে একটা পাইরুভিক অ্যাসিড, এই পাশে একটা পাইরুভিক অ্যাসিড। তো এইরকম এই শব্দ ছকটা কিন্তু তোমরা পুরো মুখস্থ করবে। গ্লাইকোলাইসিস ক্রেবস চক্রটা কেন বলছি মুখস্থ করতে, কারণ এখান থেকে তোমার শূন্যস্থান পূরণ আসতে পারে, পুরো শব্দচিত্র দিয়ে দিতে পারে, তোমার এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন আসবে। তো অবশ্যই শ্বসনের মধ্যে, যেহেতু দেখবে সালোক সংশ্লেষ আর শ্বসনের মধ্যে তোমরা অর পেতে পারো, যে 4 মার্কসের যে কোশ্চেনটা আছে, তো এই অরটাও পারার জন্য কিন্তু আমার মনে হয় বিশেষ করে শ্বসনটা যদি আমরা সবটা পড়ে রাখি, গ্লাইকোলাইসিস ক্রেবস চক্র আর ইটিএস সিস্টেম, এই তিনটে মূলত রয়েছে। তো এই তিনটে যদি চক্র ভালোভাবে মুখস্থ করে রাখো, তোমরা কিন্তু 4 মার্কসেরটা পুরোপুরি কমন একদম পেয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখে নেবো। আচ্ছা, বীজের অঙ্কুরোদ্গমের সময় কি কি শারীরবৃত্তীয় পরিবর্তনগুলো ঘটে, এটা আমি একটু শর্টকাটেই বলে দিচ্ছি, কারণ খুব বেশি জিনিস বলার দরকার নেই। প্রথমে ধরো এই একটা বীজ, বীজটা কি করবে, আগে জল শোষণ করবে। বীজটাকে কি করতে হবে, আগে জল শোষণ করতে হবে। তো এই পরিবেশ থেকে ধরো জলীয় বাষ্প এগুলো শোষণ করছে, জল শোষণ, কারণ জল না পেলে কিন্তু বীজ অঙ্কুরোদ্গম করতে পারবে না। তো জল শোষণকে আমরা কি বলছি, আত্মভূতি বা ইমবাইবিশন, আত্মভূতি বা ইমবাইবিশন, ইমবাইবিশন। জল শোষণ, কোনো কঠিন বস্তু তরল বস্তুকে শোষণ করার পদ্ধতিকেই বলা হয় ইমবাইবিশন বা আত্মভূতি, যেটা বীজের অঙ্কুরোদ্গমের ক্ষেত্রে বীজ করে থাকে। বীজ কি করছে, বাইরে থেকে জল শোষণ করছে, তাহলে এই জল শোষণ করে ফার্স্ট এটা হলো, ফুলে ফেপে উঠলো। তারপর এর মধ্যে কি হচ্ছে, বিভিন্ন ধরনের হাইড্রোলাইটিক এনজাইম তৈরি হচ্ছে, অ্যাক্টিভ হচ্ছে। কি হচ্ছে, এখান থেকে বিভিন্ন হাইড্রোলাইটিক মানে বিশ্লিষ্টকারী উৎসেচক তৈরি হচ্ছে, হাইড্রোলাইটিক উৎসেচক তৈরি হচ্ছে, মানে প্রোটিয়েজ, অ্যামাইলেজ, মানে এই হাইড্রোলাইটিক উৎসেচকগুলো কি করবে, দেখো বীজের মধ্যে সঞ্চিত খাদ্য কিন্তু রয়েছে, কিন্তু এই উৎসেচকগুলোর অভাবে কি করছিল, বীজ ওই খাদ্যটাকে ভেঙে পুষ্টি সংগ্রহ করতে পারছিল না। তাহলে এই হাইড্রোলাইটিক এনজাইমগুলো এবার কি করবে, খাদ্যের ভাঙন ঘটাবে, খাদ্যের বিয়োজন লিখলাম আমি, তাহলে খাদ্যটাকে ভাঙছে, গ্লুকোজ রয়েছে, গ্লুকোজটাকে ধরো অ্যামাইলেজ ভাঙলো, ভেঙে সেটাকে সরল মানে গ্লুকোজ বলতে জটিল কার্বোহাইড্রেট ধরো রয়েছে, সেটাকে ভেঙে ভেঙে গ্লুকোজ গ্যালাক্টোজে রূপান্তরিত করলো। আর যখনই গ্লুকোজ তৈরি করে ফেললো, তখন এখানকার কোষ কি করছে, ওই পুষ্টিটা শোষণ করতে পারছে। তাহলে কি হচ্ছে, খাদ্যের বিয়োজন হওয়ার ফলে কোষ বিভাজন স্টার্ট হবে, কোষ বিভাজন স্টার্ট হবে। আর যখনই কোষ বিভাজন স্টার্ট হবে, এখান থেকে কি হচ্ছে, বীজের অঙ্কুরোদ্গম মানে অঙ্কুর রিলিজ হবে। ঠিক আছে, কোষ বিভাজনের ফল কি হবে, অঙ্কুরোদ্গম স্টার্ট হবে। তো এটা তোমাদের বইতে লেখাই আছে, জাস্ট একবার প্রত্যেকটা স্টেপ পড়ে নিয়ে নিজের মতন নিজের ভাষায় বানিয়ে লিখবে। ঠিক আছে, যে জল শোষণ করলো, জল শোষণ করে ফুলে ফেপে উঠলো, একটা নির্দিষ্ট টেম্পারেচার অবশ্যই দরকার এই সময়। আর তার ফলে বিভিন্ন বিশ্লিষ্টকারী এনজাইম যেগুলো ছিল নিষ্ক্রিয় অবস্থায় ছিল, তো এগুলো সক্রিয় হয়ে গেল। সক্রিয় হয়ে যাওয়ার ফলে খাদ্যের বিয়োজন ঘটলো, খাদ্য ভেঙে পুষ্টি শোষণ করলো, পুষ্টি শোষণ করলে স্বাভাবিক কোষ বিভাজন করতে সক্ষম হবে, যত কোষ বিভাজন হবে নতুন নতুন কোষ তৈরি হবে, আর কি হবে, নতুন চারা গাছ মানে অঙ্কুর রিলিজ হবে। ক্লিয়ার? চল, আচ্ছা এখানে বলছে জান্থিয়াম স্ট্রুমারিয়াম উদ্ভিদকে, মানে এটা একটা উদ্ভিদ, এই উদ্ভিদটাকে 15 ঘন্টা আলোককাল আর 9 ঘন্টা অন্ধকারে রাখায় দেখা গেল ফুল ফুটলো, কিন্তু এটি একটি হর্ষদিবা উদ্ভিদ। আচ্ছা, আমরা আলোক পর্যায়বৃত্তি পড়েছিলাম। আচ্ছা, হর্ষদিবা উদ্ভিদ আর দীর্ঘদিবা উদ্ভিদে কি পড়েছিলাম আমরা, হর্ষদিবা উদ্ভিদ আর দীর্ঘদিবা উদ্ভিদে আমরা পড়েছিলাম দীর্ঘদিবা উদ্ভিদে কি হয়, বেশি দিনের আলোর প্রয়োজন, আর হর্ষদিবা উদ্ভিদে কি কম দিনের আলোর প্রয়োজন, মানে বেশি অন্ধকার টাইমটা বেশি প্রয়োজন। তো হর্ষদিবা উদ্ভিদের ক্ষেত্রে এখানে কি দিয়েছে, বেশি আলো দিয়েছে, কম অন্ধকারে রেখেছে, কিন্তু তাও ফুল ফুটলো। তাহলে আমার এটাই ধরা যায় যে ফুল যখন ফুটেছে আর এটা যখন হর্ষদিবা উদ্ভিদ, তাহলে ওর যতটুকু অন্ধকার নিড ছিল, যতটুকু অন্ধকারের প্রয়োজন ছিল, তার চেয়ে বেশি অন্ধকার একে দেওয়া হয়ে গেছে, বা সেই টাইমিংটুকু ওকে দেওয়া হয়ে গেছে। তোমরা যদি সার্চ করে দেখো, এই যে উদ্ভিদটা এখানে দিয়েছে, এই উদ্ভিদটা হর্ষদিবা উদ্ভিদ, আর একে মিনিমাম
7.5 ঘন্টা থেকে 10 ঘন্টা এই টাইমিংটুকু অন্ধকারে রাখতেই হবে। তো এখানে দেখো 9 ঘন্টা তো অন্ধকারে রেখেছে, তার মানে এর সংকটকাল কাকে বলছি আমরা? সংকটকাল বলছি 7.5 ঘন্টা। এই 7.5 ঘন্টা অন্ধকারে তাকে রাখতেই হবে। এর চেয়ে কম যদি অন্ধকারে রাখে, মানে 6 ঘন্টা যদি আমি উদ্ভিদটাকে অন্ধকারে রাখি, তাহলে কিন্তু উদ্ভিদটা কি করতে পারবে না? ফুল ফোটাতে পারবে না। তাহলে ওর কতটুকু অন্ধকার প্রয়োজন? 7.5 ঘন্টা থেকে 10 ঘন্টার মধ্যে অন্ধকার প্রয়োজন। তারপরে আলো কতটা দিল সেটা ম্যাটার করছে না। তো এখানে আমার কিন্তু 9 ঘন্টা অন্ধকার দেওয়া হয়ে গেছে, তাই জন্যই কিন্তু এটাতে ফুল ফুটেছে। তো এটা নিশ্চয়ই আর লেখার প্রয়োজন নেই, তো এটাই লিখবে যে এর প্রয়োজনীয় যে অন্ধকার কাল সেটা তাকে প্রোভাইড করা হয়েছে, যার জন্য কিন্তু এতে ফুল ফুটেছে। সেম যদি এখানে দেখো আর একটা উদ্ভিদ দিয়েছে, এখানে স্পিনাসিয়া ওলেরাসিয়া উদ্ভিদকে 14 ঘন্টা আলোককাল আর 10 ঘন্টা অন্ধকারে রাখাই ফুল ফুটলো। ঠিক আছে, এটি একটি দীর্ঘদিবা উদ্ভিদ। তো এখানে 14 ঘন্টা আলোককাল, এর প্রয়োজন ছিল ধরো 10 ঘন্টা আলোককাল, তার বেশি আলোককাল একে দেওয়া হয়ে গেছে, তাই জন্যই কিন্তু এতে ফুল ফুটেছে। তাহলে কিভাবে এটি ঘটলো এটাই লিখতে হবে। এই কারণে ঘটলো যে এর প্রয়োজনীয় যে অন্ধকার কাল বা আলোককাল এই দুটোই কিন্তু এদেরকে প্রোভাইড করা হয়েছে। নেক্সট বলছে বিপরীত বিভেদন বলতে কি বোঝায়? বিপরীত বিভেদন কি? আমরা 3টে সংজ্ঞা পড়েছিলাম না, এটাও তোমাদের সাজেশনে দিয়েছিলাম যে বিভেদন কাকে বলে, বিপরীত বিভেদন কাকে বলে, পুনঃ বিভেদন কাকে বলা হয়। তো প্রথম ধরো কোনো কোষ, মানে ভাজক কলা যেগুলো, এগুলো কি ভাজক কলা। তো ভাজক কলা বিভাজিত হয়ে কিসে পরিণত হয়? ভাজক কলা বিভাজিত হয়ে স্থায়ী কলায় পরিণত হয়। তো উদ্ভিদ বিভাজনে আমরা এটাই দেখে থাকি, উদ্ভিদের বৃদ্ধির সময় যে ভাজক কলাগুলো বিভাজিত হচ্ছে হয়ে হয়ে স্থায়ী কলা, মানে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা এগুলো তৈরি হচ্ছে। তো এটাকে আমরা বলে থাকি বিভেদন। ঠিক আছে, বিভাজন, কোষ বিভাজন হচ্ছে, এটাকে বলছি বিভেদন। তাহলে বিপরীত বিভেদনটা কি? বিপরীত বিভেদন হচ্ছে এই যে স্থায়ী কলা, ধরো উদ্ভিদটা বাড়ছে, উদ্ভিদটা এইভাবে বেড়ে যাচ্ছে, আরে বাবা এইভাবে বাড়তে বাড়তে কতদিন, কাণ্ডটা তো সরু রয়ে গেছে, কাণ্ডটাকে তো চওড়ায় বাড়তে হবে, তাই না? এইভাবে যদি লম্বা হতে থাকে তাহলে তো একটা সময় সে পড়ে যাবে, তাই না? তাহলে একে কাণ্ডটাকে বাড়তে হবে, অথচ এখানে সব হয়ে গেছে কি স্থায়ী কলা, এইসব জায়গায় তো ভাজক কলা নেই। তাহলে এই যে স্থায়ী কলার মধ্যে তোমরা যদি দেখো এখানে বেশ কিছু স্থায়ী কলা থাকে যেগুলোর নাম হচ্ছে ক্যাম্বিয়াম। তো এগুলোকে আমি স্থায়ী কলা বলতে পারি না, এগুলোকে কি বলবো? গৌণ ভাজক কলা বলবো। কাদেরকে আমরা গৌণ ভাজক কলা বলি? যে সমস্ত স্থায়ী কলা মানে বেশ কিছুটা সময় ধরে সে স্থায়ী অবস্থায় রয়েছে, কিন্তু একটা সময় পরে গিয়ে সে আবার বিভাজনে সক্ষম হয়ে যায়, সেই ধরনের কলাগুলোকে আমরা বলে থাকি গৌণ ভাজক কলা। তাহলে এই গৌণ ভাজক কলা, কিছু স্থায়ী কলা, কিছু স্থায়ী কলা, এক্সাম্পল যদি দিয়ে থাকি আমি ক্যাম্বিয়াম, এরা আবার কি হচ্ছে? বিভাজনে সক্ষম হয়ে কি তৈরি করছে? কোষ বিভাজন করছে। তাহলে বিভাজনে সক্ষম, বিভাজনে সক্ষম ক্যাম্বিয়াম তৈরি করলো, যেটাকে আমরা কি বলছি? গৌণ ভাজক কলা। গৌণ ভাজক কলা। তাহলে যে সমস্ত স্থায়ী কলা পুনরায় বিভাজন ক্ষমতা ফিরে পেয়ে যে গৌণ ভাজক কলা তৈরি করছে, সেটাকে, সেই পদ্ধতিটাকে আমরা কি বলছি? বিপরীত বিভেদন। বিপরীত বিভেদন। এক কথায় যদি বলতে যাই, স্থায়ী কলা, ভাজক কলা থেকে স্থায়ী কলা বিভেদন হয়েছিল, স্থায়ী কলা থেকে আবার ভাজক কলা তৈরি হলো, মানে এরা আবার বিভাজন করতে সক্ষম হবে। তাহলে স্থায়ী কলার ভাজক কলা তৈরি করাকে বিপরীত বিভেদন আমরা বলছি। বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন। ক্যাম উদ্ভিদ কিভাবে দিনের বেলায় পত্ররন্ধ্র বন্ধ আর রাত্রিবেলায় পত্ররন্ধ্র উন্মুক্ত রাখে? ক্যাম উদ্ভিদ কি করছে? আমরা ক্যাম উদ্ভিদের একটা এক্সাম্পল যদি বলি, ফণী মনসা। এবার তোমরা বলো এই ফণী মনসা কোথায় হয়? মরুভূমি অঞ্চলে হয়, যেখানে তোমার জল কম। তাহলে জল কম হলে উদ্ভিদকে জল সংরক্ষণ করে রাখতে হলে তাকে বাষ্পমোচনের হার কমাতে হবে, স্বাভাবিক বাষ্পমোচন হার কমাতে হবে। তাহলে বাষ্পমোচন কমাতে গেলে আমি যদি দিনের বেলায় পত্ররন্ধ্র খুলে বসে থাকি তাহলে তো সমস্ত জল বেরিয়ে যাবে, তাহলে আর জল সংরক্ষণ হবে কি করে? তাই জন্য ক্যাম উদ্ভিদগুলো নিজেদের একটা অভিযোজন তৈরি করেছে, শারীরবৃত্তীয় অভিযোজন বলা যেতে পারে, যেখানে এরা কি করছে? দিনের বেলায় পত্ররন্ধ্রটাকে বন্ধ রাখে। বন্ধ রাখলে কি হবে? দিনের বেলায় অতিরিক্ত আলোতে পত্ররন্ধ্র বন্ধ, জল বেরোনো যাবে না, জল ভেতরে থাকে। আর রাত্রিবেলায় পত্ররন্ধ্রটা খুলে দেয়। কারণ কার্বন ডাইঅক্সাইড নিতে হবে, তো সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তো তৈরি করতে হবে। এবার দিনের বেলায় পত্ররন্ধ্র খুলে যদি আমি কার্বন ডাইঅক্সাইড নিতে যাই, তাহলে তো কার্বন ডাইঅক্সাইড ঢোকার চক্করে আমার সমস্ত জল বেরিয়ে যাবে। তো উদ্ভিদের সালোক সংশ্লেষের জন্য জলও প্রয়োজন।
তো এই জন্য এরা কিন্তু এরকম অভিযোজন করেছে যে বলতে হবে এটাই যে ক্যাম উদ্ভিদের বেশিরভাগ মরুভূমি অঞ্চলে জন্মায় এবং তারা দিনের বেলায় অতিরিক্ত বাষ্পমোচনের হাত থেকে নিজেদের রক্ষা করার জন্য কি করছে, দিনের বেলায় পত্ররন্ধ্র বন্ধ রাখে। এই সময় কি করছে, এই সময় তারা রাতে উৎপন্ন যে ম্যালিক অ্যাসিডের ডিকার্বক্সিলেশন হয়, ম্যালিক অ্যাসিড ভেঙে যায়। তোমরা ক্যাম চক্রের যদি দিনের বেলার ঘটনাটা দেখো, দিনে কি হচ্ছে, দিনে তোমার তৈরি হয় লাস্টে ম্যালিক অ্যাসিড উৎপন্ন হয়। দিনে কি উৎপন্ন হয়, দিনে বলছি, রাতে ম্যালিক অ্যাসিড উৎপন্ন হয়। রাতে ম্যালিক অ্যাসিড উৎপন্ন হয়। কিভাবে উৎপন্ন হয়? রাতে তো পত্ররন্ধ্র খোলা ছিল, এই পত্ররন্ধ্র খোলা দিয়ে কি এসছে, কার্বন ডাই অক্সাইড এসছে। ভালো করে বুঝে নাও, পত্ররন্ধ্র খোলা ছিল, কার্বন ডাই অক্সাইড এসছে, আর জল তো ভেতরেই ছিল, H2O, জল ভেতরেই ছিল। আর এখানে কি ছিল, ফসফোএনল পাইরুভেট। তাহলে এই ফসফোএনল পাইরুভেট, কার্বন ডাই অক্সাইড এগুলোর সাথে যুক্ত হয়ে সব কি তৈরি করলো, তোমার অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি করবে। তাহলে কার্বন ডাই অক্সাইড, জল, ফসফোএনল পাইরুভেট এগুলো সব, আর তার সাথে যুক্ত হচ্ছে ট্রায়োজো শর্করা, এগুলো সব যুক্ত হয়ে কি তৈরি করলো, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড থেকে তৈরি হলো ম্যালিক অ্যাসিড। তো রাতে তো ম্যালিক অ্যাসিড তৈরি হয়েছিল, ঠিক আছে, রাতে ম্যালিক অ্যাসিড তৈরি হয়েছিল। তো দিনের বেলায় বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড নিতে পারছে না, আর নিতে না পারলেও কোনো ব্যাপার না, এই যে ম্যালিক অ্যাসিড রয়েছে, তো ম্যালিক অ্যাসিডকে ডিকার্বক্সিলেশন করিয়ে দাও। ম্যালিক অ্যাসিড কি করছে, ডিকার্বক্সিলেশন করছে, কার্বন ডাই অক্সাইড তৈরি করছে একদিকে, আর একদিকে পাইরুভিক অ্যাসিড তৈরি করছে। এই কার্বন ডাই অক্সাইড কোথায় চলে যাচ্ছে, তোমার C3 চক্রে, যেখানে RUBP থেকে PGA হবে, তো এখান থেকে তৈরি হয়। আর এই পাইরুভিক অ্যাসিড কি করে, পাইরুভিক অ্যাসিড আবারও PEP মানে ফসফেনল পাইরুভেট তৈরি করে, যেটা আবার রাতে কি করবে, অক্সালো অ্যাসিটিক আর ম্যালিক অ্যাসিড বানাবে। তো এই জন্যই কি করছে, এ দিনের বেলায় পত্ররন্ধ্র বন্ধ রাখে, কারণ এই সময় অতিরিক্ত বাষ্পমোচনের হাত থেকে নিজেকে রক্ষা করে। আর ভেতরে C3 চক্র কিভাবে চলবে, ম্যালিক অ্যাসিডের ডিকার্বক্সিলেশনে যে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছিল তার দ্বারা C3 চক্র সম্পন্ন হয়। আর রাত্রিবেলায় এরা পত্ররন্ধ্র উন্মুক্ত রাখে, কারণ দিনের বেলায় এই যে কার্বন সব শেষ হয়ে যাচ্ছে, তাহলে সেই কার্বন দিয়ে আবার রাতে কি করে, রাতে কার্বনটাকে নিয়ে নেয়, কারণ রাতে কিন্তু বাষ্পমোচন হওয়ার চান্সেস নেই, তাই কার্বন ডাই অক্সাইডকে নিয়ে কি তৈরি করছে, ম্যালিক অ্যাসিড বানিয়ে রাখে আবার, যেটা দিনে কাজে লাগবে। কত বুদ্ধিমান উদ্ভিদ, কিন্তু তোমরা বুদ্ধিমান হয়েও কিন্তু বুদ্ধি খাটাও না, তোমরা পরীক্ষার শেষ মুহূর্তে এসেও তোমরা পড়ছো না। তো প্রত্যেককে বলবো খুব ভালো করে কিন্তু পড়ো, হ্যাঁ, মন দিয়ে এই কোশ্চেনগুলো কমপ্লিট করো, আর পরীক্ষাটা ভালো করে দাও, কারণ নেক্সট ইয়ার কিন্তু আরও তোমাদের অনেক চ্যালেঞ্জ নিয়ে লড়তে হবে। নেক্সট ইয়ার তোমাদের জন্য অনেকটা চ্যালেঞ্জিং, পুরো লাইফের বলতে পারো সব থেকে বড় চ্যালেঞ্জ HS এক্সামটা। তো অবশ্যই ক্লাস 11টা ভালো করে পড়লে তবেই কিন্তু ক্লাস 12টা ভালো করে পড়তে পারবে। তো 11-এর আমি জানি শেষ সময় এসে আমার এই কথাগুলো বলা উচিত না, তবু বলবো এই শেষ কটা দিনও কিন্তু প্রত্যেকটা কনসেপ্ট একটু ভালো করে রেডি করো। যে জায়গাগুলো প্রবলেম হচ্ছে, অ্যাকচুয়ালি আমি বলছি না তোমাদেরকে ফুল মার্কস পেতে হবে, তোমরা কনসেপ্টগুলো ভালো করে রেডি করে রাখো, যাতে ক্লাস 12-এ উঠে তোমাদের কোনো পড়াশোনায় কোনো প্রবলেম না হয়। কারণ ক্লাস 11-এর ওপর ডিপেন্ড করে কিন্তু অনেকগুলো চ্যাপ্টার রয়েছে, তুমি যদি ক্লাস 11-এর ম্যাক্সিমাম চ্যাপ্টারগুলো না পড়ে থাকো তাহলে কিন্তু ক্লাস 12-এ বুঝতে অনেক সমস্যা হবে, ঠিক আছে? চলো, আচ্ছা, সন্ধান প্রক্রিয়ার 4টি অর্থকারী ব্যবহার লেখো। সন্ধান প্রক্রিয়ার কি কি ব্যবহার আছে এগুলো আর বলতে হবে না, তোমাদের দেখবে ওই বেকারি শিল্পে, রুটি শিল্পে, মদ্য শিল্পে, অ্যালকোহল উৎপাদনে, এই সমস্ত ক্ষেত্রে, দুধ থেকে দই তৈরি করতে, এই সমস্ত ক্ষেত্রে সন্ধান প্রক্রিয়া ইউজ করা হয়, তাই না? ফার্মেন্টেশন, ইস্টের মধ্যে সন্ধান ঘটিয়ে কি তৈরি করা হচ্ছে, অ্যালকোহল উৎপাদন করা হয়। দইয়ের মধ্যে কি হচ্ছে, যে ল্যাক্টোব্যাসিলাস ল্যাকটিস সন্ধান প্রক্রিয়ায় দুধ থেকে দই তৈরি করছে। এইগুলো 4টে অর্থকারী ব্যবহার, তোমরা বই থেকে দেখে লিখে নেবে। ইলেকট্রন পরিবহন তন্ত্রের কমপ্লেক্স 4-এ কোন প্রোটিন থাকে? কোন প্রোটিন থাকে? 5টা কমপ্লেক্স থাকে, 5টা কমপ্লেক্স থাকে। 4 নম্বর কমপ্লেক্সটার নাম কি? সাইক্রোম অক্সিডেজ। 4 নাম্বার, এটার নাম হচ্ছে সাইক্রোম অক্সিডেজ, ঠিক আছে? আর সন্ধান, এইটা তোমার 2+1 রয়েছে, এটা 1 নম্বরের আনসার। আর তোমার এটার আনসার কি হয়ে যাচ্ছে, আমি বই থেকে তোমরা পড়ে নেবে, যে আমি জাস্ট পয়েন্টগুলো লিখছি। বেকারি শিল্পে ইউজ করা হয়, অ্যালকোহল উৎপাদনে, তারপরে ডেয়ারি শিল্পে,
ডেয়ারি শিল্পে, এরকম বিভিন্ন পয়েন্টগুলো রয়েছে। ঠিক আছে, চলো। কোন যন্ত্রের সাহায্যে ফুসফুসের বিভিন্ন বায়ুর পরিমাণ মাপা হয়? স্পাইরোমিটার যন্ত্রের সাহায্যে। ঠিক আছে, এটা কি হয়ে যাচ্ছে? স্পাইরোমিটার। নেক্সট, প্রবাহী বায়ু পরিমাণ মানে টাইডাল ভলিউম আর অবশিষ্ট বায়ু পরিমাণ বা রেসিডুয়াল ভলিউম, এই দুটোর মধ্যে পার্থক্য। এই চ্যাপ্টারে কিন্তু এই জায়গাগুলো আমি খুব ভালো করে বলেছিলাম, প্রত্যেকে বুঝে নাও, কারণ এই জায়গাগুলো অনেকের প্রবলেম হয়। প্রবাহী বায়ু পরিমাণ মানে কি? এই ধরো আমাদের লাংস রয়েছে, এই ধরো ট্র্যাকিয়া রয়েছে, ঠিক আছে, এই ধরো দুটো ভাগে ভাগ হয়ে গেল, ব্রঙ্কিয়ল মানে ব্রঙ্কাস, তারপরে ধরো এই ব্রঙ্কিয়ল শাখা প্রশাখা, আমি ভালো করে আঁকছি না, ঠিক আছে। আর এখানে কি রয়েছে আমাদের? ফুসফুস রয়েছে, ফুসফুস রয়েছে। তাহলে এখানে কি হচ্ছে? যে পরিমাণ বায়ু সব সময় অবিরাম চলাফেরা করছে, অক্সিজেন, আর বাইরে নির্গত হচ্ছে কি? কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড বেরোচ্ছে, অক্সিজেন ঢুকছে। তো যে পরিমাণ বায়ু অল টাইম কি হচ্ছে? চলাচল করছে, এটাকেই বলা হচ্ছে প্রবাহী বায়ু পরিমাণ বা টাইডাল ভলিউম। ঠিক আছে, এটাকেই কি বলা হচ্ছে? প্রবাহী বায়ু পরিমাণ বা টাইডাল ভলিউম। আর তোমার বলছে রেসিডিউয়াল বা অবশিষ্ট বায়ু পরিমাণ কাকে বলা হয়? এই যে এখানে তোমার থলিগুলো রয়েছে, অ্যালভিওলার থলিগুলো রয়েছে, এই অ্যালভিওলার থলিতে দেখা যাচ্ছে প্রবাহী বায়ু পরিমাণের পরেও বেশ কিছু বায়ু অবশিষ্ট অবস্থায় থেকে যাচ্ছে, কিছু অক্সিজেন কি হচ্ছে? অবশিষ্ট অবস্থায় এখানে থেকে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে অবশিষ্ট বায়ু পরিমাণ। তো আমি যদি বলি এই দুটোর পার্থক্য কি, তাহলে এটা বলবো যে এই বায়ুগুলো সর্বদা প্রবাহমান, আর এটি একটি জায়গায় স্থিতিশীল অবস্থায় থাকছে। তারপরে এইটার পরিমাণ কত? সব সময় কতটা পরিমাণ বায়ু? 500 ml মতন বায়ু সব সময় চলাচল করছে, এইটুকুর মধ্যে যেটুকু সবসময় চলাচল করছে সেটা তুলনামূলক পরিমাণটা হচ্ছে 500 ml। আর এটা কত? প্রায় 1000 থেকে 1200 ml মতন সঞ্চিত থাকে আমাদের ফুসফুসে। ওটা কি করছে? আমাদের শ্বাস প্রশ্বাসে মানে নিঃশ্বাস প্রশ্বাস এইটাতে সাহায্য করছে। আর এটা কি করছে? অবশিষ্ট বায়ু পরিমাণ আমাদের ফুসফুসকে কার্যকরী রাখতে সাহায্য করছে। ধরো কোথাও একটা তুমি কিছুক্ষণ নাক বন্ধ করে গেলে, খুব দুর্গন্ধ, তাহলে সেই সময় প্রবাহী বায়ু পরিমাণ কাজ করছে না, তাহলে সেই সময় ফুসফুসে এই বায়ুটা কিন্তু কাজ করছে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু ফুসফুসের কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন। রক্ততঞ্চন ত্বরান্বিত এবং বিলম্বিত করে এমন কয়েকটি শর্ত উল্লেখ করো। তাহলে রক্ততঞ্চন কাকে বলা হয়? রক্ততঞ্চন মানে আমাদের কোথাও ধরো কেটে গেল, সেখান থেকে রক্ত নির্গত হচ্ছে, সেই রক্তটা কতক্ষণে জমাট বাঁধবে, সেটাকেই বলা হচ্ছে রক্ততঞ্চন প্রক্রিয়া। তাহলে এই রক্ততঞ্চন তাড়াতাড়ি কখন হবে? রক্ততঞ্চন তাড়াতাড়ি তখনই হবে যখন প্রচুর পরিমাণে থ্রম্বোপ্লাস্টিন থাকবে, মানে থ্রম্বোপ্লাস্টিনের উপস্থিতি। আর কি হচ্ছে তোমার? থ্রম্বোপ্লাস্টিনের উপস্থিতি, অণুচক্রিকার উপস্থিতি, ক্যালসিয়াম আয়নের উপস্থিতি, এইগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে কি হবে? রক্ততঞ্চন ত্বরান্বিত হবে। আর দেরি কখন হবে? দেরি হবে তখনই ধরো হেপারিনের পরিমাণ বেশি থাকলো, যেটা অ্যান্টিকোয়াগুলেন্ট। হেপারিন থাকলে রক্ততঞ্চিত হয় না, হেপারিন বেশি থাকলো, বা সেই ব্যক্তি হচ্ছে হিমোফিলিয়া আক্রান্তর ক্ষেত্রে কি হচ্ছে? বিভিন্ন তোমার রক্ততঞ্চন ফ্যাক্টর প্রেজেন্ট থাকে না, 8 নম্বর 11 নম্বর এগুলো প্রেজেন্ট থাকে না। তো হিমোফিলিয়া রোগীর ক্ষেত্রে কি হচ্ছে? রক্ততঞ্চন দেরিতে হবে। ক্যালসিয়াম আয়ন কম থাকলে এইসব ক্ষেত্রে কি হচ্ছে? তোমার রক্ততঞ্চন দেরি হবে। এগুলো হচ্ছে স্বাভাবিক কয়েকটা শর্ত। নেক্সট বলেছে ব্লাড ব্যাংকে সোডিয়াম সাইট্রেট কিভাবে রক্ততঞ্চন প্রতিরোধ করতে সাহায্য করে। তুমি বলছো যে দেহের বাইরে রক্ত আসলে রক্ততঞ্চন হয়ে যায়, মানে রক্ত জমাট বেঁধে যায়, কিন্তু তুমি ব্লাড ব্যাংকে রক্ত রেখে দিচ্ছ, ধরো এই একটা টেস্ট টিউবে তুমি ব্লাড রেখে দিচ্ছ, ঠিক আছে, ব্লাড রেখে দিচ্ছ, কিন্তু এই ব্লাড কি হবে? জমাট বাঁধলে চলবে না,
তাহলে ব্লাডটাকে জমাট মানে যাতে জমাট না বাঁধে তাহলে কি করতে হবে? একটাই অস্ত্র, আমরা কি ইউজ করছি এর মধ্যে? সোডিয়াম সাইট্রেট দিচ্ছি। কেন? সোডিয়াম সাইট্রেট দিলে এটা জমাট বাঁধবে না? হ্যাঁ, সোডিয়াম সাইট্রেট যদি এর মধ্যে দেওয়া হয়, সোডিয়াম সাইট্রেট দিলে কি হবে? এটি রক্তের প্লাজমার মধ্যে থাকা যে ক্যালসিয়াম রয়েছে, রক্তের প্লাজমার মধ্যে কি রয়েছে, ধরো এগুলো হচ্ছে তোমার ক্যালসিয়াম আয়ন রয়েছে, এই ক্যালসিয়ামের সাথে এটা বিক্রিয়া করে কি তৈরি করবে? ক্যালসিয়াম সাইট্রেট। ক্যালসিয়াম সাইট্রেট তৈরি করে। আর এই ক্যালসিয়াম সাইট্রেট কি করছে? নিচে প্রেসিপিটেট হয়ে যাচ্ছে, নিচে প্রেসিপিটেশন ফেলছে বা অধক্ষিপ্ত হয়ে যাচ্ছে। তার ফলে কি রক্তের মধ্যে ক্যালসিয়াম নেই। ক্যালসিয়াম না থাকলে, ক্যালসিয়াম হচ্ছে ফ্যাক্টর নাম্বার 4, 4 নাম্বার ফ্যাক্টর, রক্ততঞ্চন ফ্যাক্টর, যেটা না থাকলে কিন্তু রক্ত তঞ্চিত হবে না। ওই কারণে ব্লাড ব্যাংকে কিন্তু রক্ত তঞ্চিত হয় না। তাহলে আমরা কি লিখবো? ব্লাড ব্যাংকে সোডিয়াম সাইট্রেটকে ইউজ করা হয় কারণ সোডিয়াম সাইট্রেট রক্তের মধ্যে থাকা ক্যালসিয়ামের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম সাইট্রেট উৎপন্ন করে, যার ফলে মুক্ত ক্যালসিয়ামের উপস্থিতি, মানে মুক্ত ক্যালসিয়ামের অভাব দেখা যায় রক্তের মধ্যে, যার ফলে কিন্তু রক্ত তঞ্চিত হয় না। নেক্সট কোশ্চেন দেখে নিই, হৃৎপিণ্ডের কোন সমস্যায় ইসিজি এর তরঙ্গ ইনভার্টেড বা উল্টানো হয়? দেখো ইসিজি এর যে তরঙ্গ রয়েছে, ঠিক আছে, ইসিজি এর তরঙ্গটা কেমন ছিল? এরকম টাইপের তো। এবার এখানে ছিল কি? পি কিউআরএস টি। এখানে বলছে কোনটা উল্টানো হবে? ইসিজি এর পি তরঙ্গ এখানে পড়েনি, যাই হোক এটা পি হবে। হ্যাঁ, পি তরঙ্গটা কখন উল্টানো, মানে এরকম হবে। আর এই পি তরঙ্গটা কার উপর ডিপেন্ড করে? পি তরঙ্গটা ডিপেন্ড করছে কিন্তু অলিন্দের ওপর, অলিন্দের সংকোচনের ওপর, অলিন্দের সংকোচনের ওপর এটা ডিপেন্ড করছে। তাহলে অলিন্দের সংকোচন যদি ধরো এটা যদি ঠিকঠাক না হয়, বা কি বলবো ওটাকে, অলিন্দের সংকোচনে কোনো রকম অতি সক্রিয়তা, অলিন্দ অনেক সময় যে ধরো সিস্টোল ডায়াস্টোল সব অবিরাম সময় চলছে, তো এইটা যদি অতি সক্রিয়তা দেখতে পাওয়া যায়, অতি সক্রিয়তার ফলে অনেক সময় কি হচ্ছে, অলিন্দের সংকোচন কিন্তু ঠিকঠাক না হওয়ার দরুন কি হয়ে যাচ্ছে, এই পি কার্ভটা উল্টো দেখতে পাওয়া যায়। তাহলে আমরা কি বলবো? অলিন্দের সংকোচনে কোনো রকম সমস্যা দেখা দিলে, এক সেকেন্ড আমি আচ্ছা, অস্বাভাবিক উত্তেজনার ফলে, এটাই লিখে দেবো, অলিন্দের সংকোচনের অস্বাভাবিক উত্তেজনা, যেটাকে আমরা কি বলছি? অ্যাট্রিয়াল অ্যারিদমিয়া। অ্যাট্রিয়াল অ্যারিদমিয়া, এটার ক্ষেত্রে কি হচ্ছে, তোমার পি কার্ভটা উল্টো দেখতে পাওয়া যায়। তারপর বলছে মস্তিষ্কের কোন অংশ নিদ্রা জাগরণ চক্র নিয়ন্ত্রণ করে? এটা তো অবশ্যই তোমরা পারবে, হাইপোথ্যালামাস মেনটেন করে। ঠিক আছে, এটাকে তাই মেনটেন করছে হাইপোথ্যালামাস। চলো নেক্সট কোশ্চেন দেখে নি, পিত্তরসের সঞ্চয়স্থল, কার্যস্থলের নাম লেখো। পিত্তরস কোথায় সঞ্চিত হয়? পিত্তথলিতে সঞ্চিত হবে, স্বাভাবিক, পিত্তথলিতে সঞ্চিত হবে। কার্যস্থল, কার্যস্থল কোথায়? দেখো এই যে লিভার ছিল, আমি আরেকবার ছবি এঁকে দেখিয়ে দিই। লিভারের তো দুটো খণ্ডক ছিল, একটা বাম খণ্ডক আর একটা ডান খণ্ডক। এই দুটো খণ্ডক থেকে কি এসেছিল? বাম হেপাটিক ডাক্ট, ডান হেপাটিক ডাক্ট। এই দুটো হেপাটিক ডাক্ট মিশ্রিত হয়ে এখানে কি তৈরি করেছিল? এই পাশে ছিল পিত্তথলি। এই পিত্তথলি কি করেছিল? এই যে বাইল ডাক্ট, এটা কোথায় গিয়ে উন্মুক্ত? এটা তোমার ক্ষুদ্রান্তে গিয়ে উন্মুক্ত। এটা হচ্ছে তোমার ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রান্তে গিয়ে উন্মুক্ত। তাহলে এই যে পিত্তথলির থেকে নির্গত যে বাইল ডাক্ট বা এই যে পিত্তনালিকা, এখান থেকে কি হচ্ছে তোমার পিত্তরস, পিত্তরস কোথায় চলে আসছে? ক্ষুদ্রান্তে গিয়ে কাজ করছে। তাহলে এর কার্যস্থলের নাম কি? কার্যস্থলের নাম হচ্ছে তোমার ক্ষুদ্রান্ত। নেক্সট বলছে বহির্চক্ষু গলগণ্ড কাকে বলা হয়? এটা হচ্ছে তোমার গ্রেভস বর্ণিত রোগ, যেটা ঠিক আছে, স্ফীত নেত্র গলগণ্ডও বলা হয়ে থাকে এটাকে। এটা হচ্ছে থাইরক্সিন হরমোনের অতি সক্রিয়তার ফলে হয়। থাইরক্সিন হরমোনের অতি সক্রিয়তার ফলে
এটা হয়। নেক্সট, রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম, খুব খুব ইম্পর্টেন্ট, রাস সিস্টেম। তো এই রাস সিস্টেমে কি হয় এটা দেখো, রক্তচাপ কিভাবে নিয়ন্ত্রণ করে রাস সিস্টেম। তো আমাদের যে জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস রয়েছে, জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস কি কি নিয়ে তৈরি হয়, এখানে যদি আমি দেখাই, এই যে বোম্যান্স ক্যাপসুল ছিল, এখানে তোমার ঢুকছে অন্তর্মুখী ধমনিকা, আর এখান দিয়ে নির্গত হচ্ছে বহির্মুখী ধমনিকা। তো এখানে একটা জালক তৈরি করছে, এখানে তো জালক গ্লোমেরুলাস যেটাকে বলা হয়। তো এই অন্তর্মুখী ধমনী, বহির্মুখী ধমনী, আর এদিকে তোমার চলে আসছে, এদিকে তোমার চলে আসছে ধরো এটা ছিল তোমার পরাসংবর্তনালিকা, পরাসংবর্তনালিকা, ধরো হেনলির লুপ তৈরি করেছে, হেনলির লুপ তৈরি করেছে। তারপরে আসছে কি দূরসংবর্তনালিকা। তো দূরসংবর্তনালিকা ধরো এই দিক দিয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে তোমার দূরসংবর্তনালিকা। আর এপাশে তোমার চলে যাচ্ছে সংগ্রাহী নালিকা, আর দেখাচ্ছি না এই দিকটা। তাহলে এই দূরসংবর্তনালিকা, অন্তর্মুখী ধমনিকা আর বহির্মুখী ধমনিকা, এই যে জায়গাটায় একটা ব আকৃতির যে স্থান তৈরি হলো, এইটাকেই বলছি আমরা কি জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস। এই জায়গায় বেশ কিছু কোষ দেখতে পাওয়া যায় যেগুলোকে বলা হয় ল্যাসিস কোষ, ঠিক আছে, এখানে কিছু কোষ দেখতে পাওয়া যায়, এগুলোকে বলবো কি ল্যাসিস কোষ, ল্যাসিস কোষ। আর এই দূরসংবর্তনালিকার মধ্যে বেশ কিছু কোষ দেখতে পাওয়া যাবে যেগুলোকে বলবো ম্যাকুলা ডেন্সা, এগুলোকে বলি আমরা ম্যাকুলা ডেন্সা। আর এর মধ্যে থাকবে বেশ কিছু তোমার জাক্সটাগ্লোমেরুলার কোষ, এর মধ্যে কি রয়েছে এগুলো জাক্সটাগ্লোমেরুলার কোষ। তো এই অংশটাকে আমরা কি বলছি জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস বা গ্লোমেরুলার সন্নিহিত যন্ত্র। তো এইখান থেকে বিশেষ হরমোন রিলিজ হয়, কি হরমোন রিলিজ হয়, রেনিন হরমোন রিলিজ হবে, রেনিন। এই রেনিন কখন নির্গত হবে, যখন রক্তচাপ কমে যাবে, যখন রক্তচাপ কম থাকে। তাহলে রক্তচাপ কম থাকলে কি হচ্ছে, রেনিন, এখান থেকে রেনিন নির্গত হচ্ছে, এই রেনিন কি করবে, চলে যাবে যকৃতে, রেনিন চলে যাবে কোথায়, যকৃতে, যকৃতে গিয়ে তৈরি করবে অ্যাঞ্জিওটেনসিন, মানে অ্যাঞ্জিওটেনসিনোজেন। এই অ্যাঞ্জিওটেনসিনোজেনকে তৈরি করবে অ্যাঞ্জিওটেনসিন 1 এ, অ্যাঞ্জিওটেনসিন 1 তৈরি করলো। এখানে একটা এনজাইমের ফলে এই অ্যাঞ্জিওটেনসিন 1 থেকে আবার কি তৈরি হবে, অ্যাঞ্জিওটেনসিন 2 তৈরি হবে। এটা হচ্ছে অ্যাঞ্জিওটেনসিন কনভার্টার এনজাইম, ঠিক আছে, অ্যাঞ্জিওটেনসিন কনভার্টার এনজাইম মানে ACE। এই এনজাইমের ফলে কি তৈরি হচ্ছে, অ্যাঞ্জিওটেনসিন 2 তৈরি হলো। এই অ্যাঞ্জিওটেনসিন 2 কি করবে, ওই অ্যালডোস্টেরন হরমোন, এ আবার কি করছে তোমার অ্যালডোস্টেরন ক্ষরণ বৃদ্ধি করে, ঠিক আছে, অ্যালডোস্টেরনের হরমোনের ক্ষরণ বাড়িয়ে দেয়, ঠিক আছে। তাহলে এই যে জিনিসটা হলো, এতে কি হলো, অ্যালডোস্টেরন কি করবে, অ্যালডোস্টেরন এসে গ্লোমেরুলাসের যে মানে রক্ত যে নালিকা, রক্তবাহকে সংকুচিত করে দেবে। রক্তবাহ সংকুচিত হলে কি হবে, রক্ত স্পিডে যাবে, রক্ত যত স্পিডে যাবে তত কি রক্তচাপ বাড়বে, আর রক্তচাপ বাড়লে কি হবে, এখানে পরাপরিস্রাবণ বাড়বে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু এরা রক্তচাপ মেনটেন করে, গ্লোমেরুলাসে পরাপরিস্রাবণ বাড়বে মানে বেশি পরিমাণে মূত্র উৎপন্ন হবে। তো এইভাবে এই রাস সিস্টেম কিন্তু চলছে। প্রত্যেকটা জিনিস ভালো করে মনে রাখবে, জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস থেকে রেনিন হরমোন তৈরি হয়, রেনিন যকৃতে গিয়ে অ্যাঞ্জিওটেনসিনোজেনকে, অ্যাঞ্জিওটেনসিন 1 সেখান থেকে অ্যাঞ্জিওটেনসিন 2 তৈরি করছে। এটা কি করছে, এটা হচ্ছে তোমার অ্যাড্রিনালিন, মানে অ্যাড্রিনাল গ্রন্থিতে গিয়ে অ্যালডোস্টেরন ক্ষরণ বাড়িয়ে দেয়, আর যেটা রক্তবাহের পথ সংকুচিত করে। এখানে আমি লিখে দিই, এটা রক্তবাহ সংকুচিত করে রক্তচাপ বৃদ্ধি করে,
ঠিক আছে, রক্তচাপ বৃদ্ধি করে, এটা হচ্ছে আমাদের রাস সিস্টেম। হ্যাঁ, নেক্সট কোশ্চেন দেখে নিই। স্নায়ুতন্ত্রের সমবর্তন আর পুনঃসমবর্তন ঘটানোর জন্য কোন প্রোটিন চ্যানেল বা পাম্প প্রধান ভূমিকা নেয়? আমরা ক্রিয়া বিভব পড়েছিলাম, যদিও এটা তোমাদের আমি পড়াইনি, এসডি স্যার পড়িয়েছিলেন। দেখো আমরা কি দেখেছিলাম, এই যে ধরো আমাদের স্নায়ু কোষ বা নিউরন, আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি, যা বুঝে নাও। এই ধরো আমাদের যে নিউরন থাকে, চলো এই নিউরনের মধ্যে দিয়ে, মানে এটা তো আমাদের স্নায়ু কোষ, এই স্নায়ু কোষের মধ্যে দিয়ে যখন স্নায়ু উদ্দীপনা পরিবহন হয় তখন কি হচ্ছে, দেখো স্নায়ু কোষের মধ্যে বিভব থাকে সবসময় -70 মিলিভোল্ট। কি থাকে? -70 মিলিভোল্ট থাকে। আর এর ভেতরে যদি আমরা বলে থাকি, এর ভেতরে তোমার কি থাকছে, আমি মাইলিন শীটগুলো দেখিয়ে দিই। জাস্ট দেখালাম কোনো রকম। আচ্ছা, এর ভেতরে তোমার কি রয়েছে, পটাশিয়াম বেশি রয়েছে, ভেতরে পটাশিয়াম, আর বাইরে কি রয়েছে, সোডিয়াম। তাহলে এটাকে যদি আমি এইটুকু অংশকে একটু যদি বড় করে দেখাই, এই অংশটাকে আমি একটু বড় করে দেখাচ্ছি, তাহলে দেখো এই ধরো ভেতরে কি, ভেতরে ক্যালসিয়াম আয়ন বেশি রয়েছে, ভেতরে সরি পটাশিয়াম আয়ন, ক্যালসিয়াম বলছি, পটাশিয়াম আয়ন বেশি রয়েছে, আর বাইরে কি রয়েছে, বাইরে সোডিয়াম আয়ন বেশি। এইবার যখন এর মধ্যে থেকে স্নায়ু উদ্দীপনা আসলো, যখন কি আসবে, যখন উদ্দীপনা আসবে, উদ্দীপনা এলে কি হচ্ছে, এখানে এটা ধরো পটাশিয়াম চ্যানেল, আর এটা হচ্ছে তোমার সোডিয়াম চ্যানেল, এটা হচ্ছে সোডিয়াম চ্যানেল। তো বাইরে থেকে প্রচুর সোডিয়াম ভেতরে আসতে শুরু করে দেবে। তাহলে বাইরে থেকে যদি সোডিয়াম ভেতরে আসতে শুরু করে দেয়, তাহলে ভেতরে পজিটিভিটি বাড়ছে, তো ভেতরে সোডিয়াম আয়ন বৃদ্ধি পেল। তাহলে যত উদ্দীপনা যখন আসছে বাইরে থেকে সোডিয়াম চ্যানেল খুলে যায়, সোডিয়াম চ্যানেল খুলে গেলে -70 মিলিভোল্ট ছিল, সেটা এই যে পজিটিভিটি বাড়তে -70 মিলিভোল্ট থেকে কি কোথায় চলে আসবে, 0 মিলিভোল্টে চলে আসবে। তারপরে 0 থেকে চলে আসবে 35 মিলিভোল্ট, +35 মিলিভোল্ট। এইটাকে বলা হচ্ছে কি, নেগেটিভ থেকে পজিটিভে চলে এলে এটাকে বলা হচ্ছে সমবর্তন। তাহলে সমবর্তনে কোন প্রোটিন চ্যানেল নিল, সমবর্তনে এখানে আমি আনসার লিখবো কি, সমবর্তনে কোন চ্যানেল, সোডিয়াম চ্যানেলের বিশেষ ভূমিকা রয়েছে, সোডিয়াম চ্যানেলের বিশেষ ভূমিকা রয়েছে। এবার বলছে পুনঃসমবর্তন মানে আবারও এই -70তে আসতে গেলে কি করতে হবে, +35 এর বেশি আর হয় না। তো যখনই +35 হয়ে যায় না, তখন আমাদের পটাশিয়াম চ্যানেল ওপেন হয়ে যায়। পটাশিয়াম চ্যানেল ওপেন হয়ে গেলে কি হবে, এই পটাশিয়াম বাইরে রিলিজ হতে স্টার্ট করে দেয়। তাহলে ভেতরে প্রচুর পজিটিভিটি বেড়ে গেছে, তো পজিটিভ আয়ন কি হবে, বাইরে রিলিজ হবে। পটাশিয়াম চ্যানেল খুলে গেলে সমস্ত পটাশিয়ামগুলো বাইরে রিলিজ হতে থাকে, তার ফলে কি হয়ে যায়, পজিটিভিটি কমতে আবার পরবর্তীকালে কি হয়ে যাবে, -70 হয়ে যাবে। তো এটাকে বলা হচ্ছে পুনঃসমবর্তন। তাহলে পুনঃসমবর্তনে কি হেল্প করলো, পুনঃসমবর্তন করতে হেল্প করলো পটাশিয়াম চ্যানেল। তাহলে দেখো ছোট্ট 1 নম্বরের কোশ্চেন, কিন্তু এই কনসেপ্টটা আমার জানা না থাকলে কিন্তু আমি লিখতে পারতাম না। তো এইখানে ক্রিয়া বিভবের এই কনসেপ্টটা কিন্তু থাকা অবশ্যই দরকার, বুঝতে পেরেছো? চলো তারপরে বলছে জটিল প্রতিবর্ত চাপ কি, বুঝিয়ে দাও। আলাদা কিছুই না, জটিল সরল প্রতিবর্ত চাপ যেখানে একাধিক স্নায়ুকোষ কাজ করছে। তোমার ধরো হাতে গরম ছ্যাঁকা লাগলো, সে হাতটা সরিয়ে নিচ্ছ তুমি, এইটাও একটা জটিল প্রতিবর্ত চাপ। কেন? কারণ ওই গরম ছ্যাঁকাটা লাগলো, তোমার রিসেপ্টর স্নায়ু সে গ্রহণ করলো, সে অন্তর্বাহী স্নায়ুর মাধ্যমে কোথায়, তোমার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মানে আমাদের সুষমাকাণ্ড, সেখানে পাঠালো। সুষমাকাণ্ড থেকে কি সাড়া প্রদান হলো, সেই সাড়া কি বিভিন্ন প্রকার স্নায়ু মানে বহির্বাহী স্নায়ুর মাধ্যমে কোথায় চলে এলো, কারক অঙ্গে চলে এলো, মানে তোমার হাতে এলো, হাত তুমি সরিয়ে নিলে। তো এখানে একাধিক স্নায়ু কোষ যখন কাজ করছে সেটাকে বলা হচ্ছে জটিল প্রতিবর্ত পথ। ঠিক আছে, চলো আচ্ছা আমরা 4 মার্কসের কোশ্চেনটা দেখে নিই। তোমাদের বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক মহাশয় একটি টব শুদ্ধ গাছ নিয়ে সপ্তাহখানেক ধরে তীব্র আলোতে রেখে পরীক্ষা করলেন, এক্ষেত্রে গাছটিতে কি পরিবর্তন দেখা যাবে তা বুঝিয়ে দাও। এটা আমি ডিটেলে আর বেশি লিখবো না। এটা কি কি দেখা যেতে পারে, একটা গাছকে তুমি প্রখর রৌদ্রে রেখে দিয়েছো, তার বাষ্পমোচন হার বেড়ে যাবে,
বাষ্পমোচন হার বেড়ে গেলে তার দেহে জলের ঘাটতি দেখা যাবে, গাছটা শুকিয়ে যাবে, এটা একটা হতে পারে। আচ্ছা, গাছের তীব্র আলোতে গাছের ক্লোরোফিল নষ্ট হয়ে যায়, ক্লোরোফিলের আলোক জারণ ঘটে। তাহলে ক্লোরোফিল নষ্ট হয়ে গেলে কি হচ্ছে, ক্লোরোফিলগুলো নষ্ট হয়ে গেলে গাছের পাতা ক্লোরোসিস দেখা দেবে, মানে সবুজ থেকে হলুদ হয়ে যাবে, এটা আর একটা। আর গাছের ক্লোরোফিল নষ্ট হয়ে গেলে খাদ্য উৎপাদন ব্যাহত হবে, মানে সালোক সংশ্লেষের হার কমে যাবে, মানে উদ্ভিদের খাদ্য উৎপাদন হ্রাস পাবে। বোঝা গেল? এই জিনিসগুলোই লিখতে হবে। আচ্ছা, এক্ষেত্রে গাছটিতে কি ধরনের হয়ে গেল। ফ্লোরিজেন কি? ফ্লোরিজেন হচ্ছে একটা প্রকল্পিত হরমোন, এটাও পড়িয়েছিলাম তোমাদের, প্রকল্পিত হরমোন, যেটা কি কাজে সাহায্য করে, ফুল ফোটাতে সাহায্য করে, ফুল ফোটাতে সাহায্য করে। এটা কোথায় তৈরি হয়? উদ্ভিদের পাতায় তৈরি হয়, ঠিক আছে, উদ্ভিদের পাতায় তৈরি হয়, পাতা থেকে বাহিত হয়ে যায়, পাতা থেকে বাহিত হয়ে কি হচ্ছে, মুকুলে গিয়ে সে ফুল ফোটাতে সাহায্য করছে, ঠিক আছে। চলো, আচ্ছা, এক বিজ্ঞানী দেখলেন যে সায়ানোব্যাকটেরিয়া সালোক সংশ্লেষের সময় অক্সিজেন উৎপন্ন করলেও বেগুনি সালফার ব্যাকটেরিয়া সালোক সংশ্লেষের সময় অক্সিজেন তৈরি করছে না। তোমার মতে এই দুই ধরনের ফলাফল কি হতে পারে? আমরা সালফার ব্যাকটেরিয়া পড়েছিলাম না, সালফার ব্যাকটেরিয়া কি করে সালোক সংশ্লেষ করে, তার তো অক্সিজেন লাগেই না, মানে তার তো জল ইউজই করে না। নর্মাল উদ্ভিদ কি করছে, নর্মাল উদ্ভিদ কি করছে, উদ্ভিদ জলকে কাজে লাগাচ্ছে এবং সেটাকে ভেঙে কি তৈরি করছে, সেখান থেকে এই যে হাইড্রোজেনকে নিয়ে নিচ্ছে আর অক্সিজেন উৎপন্ন করছে, ঠিক আছে। আর তোমার ব্যাকটেরিয়া কি করবে, ব্যাকটেরিয়ার সালোক সংশ্লেষের তোমরা যদি ফর্মুলাটা দেখো তাহলে দেখবে ওখানে কিন্তু জল ব্যবহার হচ্ছে না, ওখানে হাইড্রোজেন সালফাইড ব্যবহার করছে, যার জন্য এখানে অক্সিজেন না, যার জন্য এখানে কি তৈরি হচ্ছে, সালফার তৈরি হচ্ছে। এই কারণেই হচ্ছে। তোমাদের কি করতে হবে, উদ্ভিদের সালোক সংশ্লেষের পুরো ফর্মুলাটা লিখতে হবে, লিখে লিখবে যে এখানে কিন্তু প্রোটন দাতা হিসেবে জল ব্যবহৃত হয়, যার ফলে কি হচ্ছে, এখান থেকে প্রোটন চলে যায় এবং এখান থেকে উপজাত বস্তুরূপে জল ও অক্সিজেন উৎপন্ন হয়। কিন্তু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে হাইড্রোজেন সালফাইড প্রোটন দাতা হিসেবে ব্যবহৃত হয়, প্রোটন বলছি সরি বারবার, ইলেকট্রন দাতা হিসেবে ব্যবহৃত হয়, যার জন্য এখানে কি হচ্ছে, এখানে কিন্তু সালফার উৎপন্ন হয়, অক্সিজেন নয়। আচ্ছা, এখানে বলছে মানবক্ষী গোলকের লম্বচ্ছেদের চিত্র অঙ্কন করো। এটা নিশ্চয়ই আর দেখানোর কিছু নেই, তোমরা ক্লাস 10 থেকে পড়ে আসছো। চোখের যে চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করতে বলেছে। চোখের কি কি অংশ থাকে, একদম যে বাইরের লেয়ারটা সামনের দিক থেকে আলাদা, পেছনের দিক থেকে আলাদা, এটাকে বলছি আমরা কি, স্ক্লেরা। স্ক্লেরার পর রয়েছে তোমার কোরোয়েড, তারপরে রয়েছে রেটিনা, তিনটে লেয়ার দেখতে পাচ্ছ। আচ্ছা, বাইরে এই স্ক্লেরাটা এই সামনে কি তৈরি করেছে, চোখের সামনেটা যে পর্দাটা তৈরি করেছে ওটাকে বলছি কর্নিয়া। কর্নিয়ার পর তোমার রয়েছে ভেতরে অ্যাকুয়াস হিউমার, একটা তরল রয়েছে, তরলের ভেতরে রয়েছে লেন্স। আর এই লেন্সটাকে ধরে রেখেছে কে কে, এই যে লেন্সের সামনে রয়েছে তোমার আইরিশ, আর এই জায়গায় রয়েছে সিলিয়ারি পেশি। সিলিয়ারি পেশিগুলো সরাসরি কিসের সাথে যুক্ত, তোমার এই যে রেটিনা আর কোরোয়েডের সাথে যুক্ত। আর রেটিনা কাকে বলছি, যেখানে তোমার এই যে ফোকাস তৈরি হচ্ছে, যেখানে প্রতিবিম্ব তৈরি হয় সেটাকে বলা হয় রেটিনা। রেটিনা থেকে এখানে কি তৈরি হচ্ছে, অপটিক স্নায়ু তৈরি হচ্ছে। তো এই ছবিটা মনে রাখবে। আর গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটের বিপক্ষে কোন কোন চাপ কাজ করে, মানে ফিল্ট্রেশন রেটের সপক্ষে ও বিপক্ষে দুটোই হবে, সপক্ষে ও বিপক্ষে কোন কোন চাপ কাজ করে, তাদের মান কত। আচ্ছা, গ্লোমেরুলার ফিল্ট্রেশন দেখো, এখানে গ্লোমেরুলাসের ছবি আমরা দেখিয়েছিলাম একটু আগে, কোথায় গেল, এই যে এখানে যে গ্লোমেরুলাস থেকে কি হচ্ছে, পরা পরিস্রাবণ পদ্ধতি হয়। পরা পরিস্রাবণ কাকে বলা হয়, দেখো এই যে গ্লোমেরুলাসটা কি একটা রক্তজালক, রক্তজালকের মধ্যে দিয়ে রক্ত বাহিত হচ্ছে, আর রক্ত এক প্রকার কোলয়েডীয় কণা, মানে দ্রবণ বা সলিউশন, যার মধ্যে থেকে কি হচ্ছে, শুধুমাত্র ওয়াটার মলিকিউলগুলো মানে জলীয় তরলটাকেই কিন্তু রিলিজ করে, রক্তের মধ্যে থাকা অন্যান্য কণাগুলোকে কিন্তু সে নেয় না। জলীয় তরলগুলোকে সে নিয়ে কি করছে, বোম্যান্স ক্যাপসুলে পাঠাচ্ছে। এটাকে বলা হয় কি, আলট্রা ফিল্ট্রেশন বা পরা পরিস্রাবণ, যেটা গ্লোমেরুলাসে সম্পন্ন হয়। তাহলে এই যে আলট্রা ফিল্ট্রেশন বা পরা পরিস্রাবণ, এর যে রেটটা কোন কোন চাপের উপর ডিপেন্ড করবে বলে ফেলো। এটা হচ্ছে তোমার এই যে রক্তবাহের চাপ, এটাও ডিপেন্ড করবে, কারণ রক্তচাপ যত বেশি হবে পরা পরিস্রাবণ তত বাড়বে। তাহলে এটা গ্লোমেরুলাসের পরা পরিস্রাবণের সপক্ষে রক্তচাপ। তারপরে বোম্যান্স ক্যাপসুলে যদি তরল বেশি হয়ে যায়, বোম্যান্স ক্যাপসুলে তরল যদি বেশি হয়ে যায় তাহলে গ্লোমেরুলাস থেকে নিতে চাইবে না, তাহলে পরা পরিস্রাবণ কমবে। তাহলে বিপক্ষে কোনটা হয়ে যাচ্ছে, বোম্যান্স ক্যাপসুলের তরল চাপ, ঠিক আছে। তাহলে এই দুটো হয়ে যাচ্ছে তোমার আনসার।
তাহলে এখানে আমি লিখে দিই সপক্ষে হয়ে আছে তোমার রক্তবাহের চাপ, ঠিক আছে, মানে রক্তবাহের চাপ মানে রক্তচাপ, অ্যাকচুয়ালি রক্তচাপ। আর বিপক্ষে তোমার কোনটা করছে? বিপক্ষে করতে গেলে তোমার এক হচ্ছে বোম্যান্স ক্যাপসুলের, তরল চাপ, মানে বোম্যান্স ক্যাপসুলের তরল যদি বেশি থাকে তাহলে তো নিতে চাইবে না, এটা একটা। আবার রক্তে যদি কলয়েড কণার পরিমাণ অনেক বেড়ে যায়, রক্তের কলয়েডীয় চাপ, রক্তের মধ্যে যত বেশি কলয়েড কণা হবে তত কিন্তু সে জলীয় তরলটাকে ফিল্টার করতে পারবে না, এটাও কিন্তু বিপক্ষে। তাহলে এটা কি হয়ে যাচ্ছে? রক্তে কলয়েড কণার উপস্থিতি বা কলয়েড কণার চাপ, উপস্থিতি না লিখে চাপ লিখে চাপ, ঠিক আছে? এই দুটো হয়ে গেল আনসার। নেক্সট, মানব হৃৎপিণ্ডের হৃদচক্র সম্পন্ন হওয়ার সময় প্রথম ও দ্বিতীয় হৃদধ্বনি কখন শোনা যায়? এটা বলে দিই, তোমরা তো হৃদচক্র পড়েছো অলরেডি। প্রথম হৃদধ্বনি শোনা যাবে যখন অলিন্দ থেকে এই যে দ্বিপত্র আর ত্রিপত্র কপাটিকা বন্ধ হবে। দ্বিপত্র আর ত্রিপত্র কপাটিকা বন্ধ হওয়ার সময় প্রথম হৃদধ্বনি শোনা যায়। তারপর যখন ওই অ্যাওর্টিক কপাটিকা আর পালমোনারি কপাটিকা যখন বন্ধ হবে ধপ করে, তখন দ্বিতীয় হার্ট সাউন্ড শোনা যাবে। অ্যাওর্টিক ও পালমোনারি কপাটিকা বন্ধ হওয়ার সময়, এই দুটো টাইমে দুটো হৃদধ্বনি শোনা যায়। ভাসা রেক্টা কি? ভাসা রেক্টাটা কি দেখে নাও। এই যে আমরা গ্লোমেরুলাসের নেফ্রনের যে ছবিটা দেখলাম, নেফ্রনের ছবিতে এই যে পরা সংবর্ত নালিকা এসে কি তৈরি করলো? হেনলির লুপ তৈরি করেছে, এই যে ইউ আকৃতির। ইউ আকৃতির হেনলির লুপ, তারপরে কি আবার দূর সংবর্ত নালিকা। এই যে হেনলির লুপের এখানে রক্ত জালক, বিভিন্ন যে রক্ত জালকগুলো, বিভিন্ন ধরনের রক্তবাহ এখানে কি তৈরি করেছে? একটা জালক তৈরি করেছে। এখানে এক ধরনের রক্ত এরকম জালক দেখতে পাওয়া যাচ্ছে। এই যে রক্ত জালকটা দেখতে পাওয়া যায় হেনলির লুপের সাথে, যেটা কি করছে, যেটা তোমার এটাকেই বলা হচ্ছে ভাসা রেক্টা। এই জালক আকৃতির কি বলবো? হেনলির লুপ, রক্ত জালক ইত্যাদি মিলিত অবস্থায় ভাসা রেক্টা তৈরি করে। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে তোমার হেনলি লুপ থেকে যে পুনঃশোষণ হয় না, জল ও সোডিয়াম আয়নের পুনঃশোষণ হয়, সেই পুনঃশোষণে সাহায্য করে, ঠিক আছে? এটা জল ও সোডিয়াম আয়নের পুনঃশোষণে সাহায্য করে। তারপর বলছে অক্সিজেন বিয়োজন লেখচিত্র এর প্রভাব নিয়ন্ত্রণকারী, এরও 2 নম্বর আছে, প্রভাব নিয়ন্ত্রণকারী প্রভাবক মানে প্রভাবগুলি সম্পর্কে লেখো। অক্সিজেন বিয়োজন লেখচিত্রটা কেমন ছিল? ধরো, আচ্ছা, অক্সিজেন বিয়োজন লেখচিত্র মানে কি? আমরা দেখেছিলাম যে হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন কি হয়? যুক্ত হয়। যখন রক্তের মধ্যে দিয়ে অক্সিজেন বাহিত হয় তখন কি করে? অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে অক্সি হিমোগ্লোবিন যৌগ তৈরি করে। আর এই যৌগটা কিন্তু অনেকটা অস্থায়ী, একদম যে কম্প্যাক্টলি যুক্ত হয়ে যায় তা কিন্তু না। আর এই যে সম্পৃক্ত যে যৌগটা তৈরি হলো, এটা ডিপেন্ড করছে অক্সিজেনের চাপের ওপর, ঠিক আছে? তাহলে অক্সিজেন কতটা প্রেজেন্ট রয়েছে রক্তে, অক্সিজেনের প্রেশারের উপর ডিপেন্ড করছে। তাহলে এইবার এই অক্সিজেনের
মানে এটা যদি আমরা প্রেশার অফ অক্সিজেন ধরি, আর অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে যুক্ত হওয়ার পর যে সম্পৃক্ত কমপ্লেক্স অবস্থা, সেই সম্পৃক্ত অবস্থাটাকে যদি আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর ধরি, সম্পৃক্ত অবস্থা মানে এটা যুক্ত অবস্থা, তাহলে কি হচ্ছে আস্তে আস্তে আমরা কি ধরনের কার্ভ পাবো, আমরা এরকম একটা সিগময়েড কার্ভ পাবো। এটা আমরা দেখেছিলাম, এটা অক্সিজেন বিয়োজন লেখচিত্র। এবার এক্ষেত্রে যদি দেখা যায় অক্সিজেন যত বাড়বে, ঠিক আছে, অক্সিজেনের চাপ যত বাড়বে, অক্সিজেনের চাপ বাড়লে এটা কি হবে, ডান দিকে সরে যাবে। অক্সিজেনের চাপ বাড়লে কি হবে, এটা ডান দিকে ভুল বললাম, বাম দিকে সরে যাবে। ধরো এটা যদি আগে ছিল, অক্সিজেনের চাপ বাড়লে, এটা লিখে দিই আমি এখানে, প্রেশার অফ অক্সিজেন বৃদ্ধি পেলে, যত প্রেশার অফ অক্সিজেন বাড়বে তত সম্পৃক্ত অবস্থা আমরা দেখব, তাই না? এই দিকটা হচ্ছে সম্পৃক্ত অবস্থা, এই যত নিচের দিকে যাবে তত কি অসম্পৃক্ত অবস্থা, মানে অক্সিজেনের চাপ কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। তাহলে অক্সিজেনের চাপ যত বৃদ্ধি পাচ্ছে তত কি কম্প্যাক্ট হবে, মানে হিমোগ্লোবিনের সাথে যুক্ত হওয়ার প্রবণতা বাড়বে। তাহলে এইদিকে, আর তার সাথে সাথে এখানে যদি আমি বলি কার্বন ডাইঅক্সাইড হ্রাস, ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড হ্রাস পেলে, কারণ হিমোগ্লোবিন কিন্তু শুধু যে অক্সিজেনের সাথে যুক্ত হয় তা না, সেই রুবিক্স কোণ মতন অক্সিজেনের সাথেও যুক্ত হতে পারে, কার্বন ডাইঅক্সাইডের সাথেও যুক্ত হতে পারে। তাহলে অক্সিজেনের প্রেশার বৃদ্ধি পেলে কার্বন ডাইঅক্সাইডকে হ্রাস পেতে হবে, তবে গিয়ে এটা কি হচ্ছে, তবে দিকে এটা বাম দিকে সরবে কার্ভটা। আর যদি উল্টোটা হয়, মানে অক্সিজেনের প্রেশার হ্রাস পেল আর যদি কার্বন ডাইঅক্সাইডের প্রেশার বৃদ্ধি পায়, তাহলে এটা কি হয়ে যাবে, তাহলে এটা কিন্তু ডান দিকে সরে যাবে, ডান দিকে মুভ করবে, ঠিক আছে? এটা হয়ে গেল এর আনসার। লাস্ট কোশ্চেন হয়ে গেল আমাদের। তাহলে এটা ছিল তোমাদের কোশ্চেন ব্যাংকের প্রথম পেজটা, ফুল ডিটেল সলিউশন কিন্তু এখানে করে দিলাম, প্রত্যেকে দেখে নেবে অবশ্যই। আর এই পিডিএফটা তোমরা অনেকেই জিজ্ঞেস করো ম্যাম পিডিএফ কোথা থেকে পাবো। পিডিএফ পাওয়ার জন্য এখানে দেখো টেলিগ্রাম চ্যানেলগুলো রয়েছে, তোমাদের ক্লাস 11-এর যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে, এখানে তোমরা জয়েন হয়ে থাকলে কিন্তু তোমরা সমস্ত সমস্ত পিডিএফ কিন্তু এখান থেকে তোমরা পেয়ে যাবে। আর যারা যারা নতুন দেখছো তাদেরকেও বলবো, ক্লাস 11-এর কিন্তু সমস্ত কনসেপ্ট ভিডিও, তোমাদের যে 10টা চ্যাপ্টার রয়েছে সেই 10টা চ্যাপ্টারই কিন্তু তোমাদের কমপ্লিট করে দেওয়া আছে। তোমরা অবশ্যই কিন্তু প্লেলিস্ট চেক করে ওখান থেকে দেখে নেবে যেখানে যেখানে প্রবলেম রয়েছে। আর এভাবেই তোমাদের কোশ্চেন ব্যাংকের বেশ কয়েকটা পেজও কিন্তু আসবে। আর অবশ্যই ম্যারাথন নিয়ে কথা আছে, তোমরা কে কে ম্যারাথন চাইছো অবশ্যই কমেন্ট করবে। আর ম্যারাথনটা কিভাবে চাইছো সেটাও তোমরা কমেন্ট করো, যে তোমরা ফুল কনসেপ্ট চাইছো নাকি তোমাদের কোশ্চেন চাইছো। তোমাদের ডিমান্ড অনুযায়ী কিন্তু এসওই বাংলা সবসময় তোমাদের পাশে থাকবে। তো আজকে এই পর্যন্তই, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট দিন। চলো টাটা, বেস্ট অফ লাক সবাইকে।